ছাড়া কিছুই ছিল না, অথচ টাকার বিছানায় শুয়ে এতটুকু শান্তি নেই। শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই, শান্তি থাকতে পারে না। কি হয়েছে রে বিকাশ? তোর তবে কিন্তু শরীর খারাপ হয়েছে? না দাদা, শরীর আমার ঠিকই আছে, তবে কি হয়েছে আমায় বলবি তো? আজ আমি ব্যর্থ হয়ে বাড়ি ফিরেছি। কোম্পানির লোক আগে থেকে ঠিক করে দিতে, তবু লোকটা না এইভাবে চলতে পারে না। জীবন আমার কাছে ক্রমশই দুর্বিষয় হয়ে উঠেছে। মুক্তি নেই, মুক্তি নেই, এই জীবন যন্ত্রণা থেকে অব্যাহতি নেই। দেখো হতভাগা, অমনি এমনি করে ভেঙে পড়লে চলবে না। আমি বলছি চাকরি তুই একদিন নিশ্চয়ই পাবি। আর শোন, আমরা তো আর একেবারে বানের জলে ভেসে নেই, অন্ধকারেও পড়ে নেই। আমাদের ভাই বিভাস মল্লিক সে চাকরি পেয়েছে, তাই বলছি তুই ধৈর্য ধর ভাই, একটু ধৈর্য ধর, চাকরি তুই একদিন নিশ্চয় পাবি। আর আমাদের কোনো সারি অপূর্ণ থাকবে না রে। তুমি বুঝতে পারছো না? আমি সবই বুঝতে পারছি রে। আসলে তুই আমার দুঃখ তো কোনোদিন সহ্য করতে পারিস না। কেমন করে পারবো দাদা? আমি তো মানুষ, আমি দেখেছি আমাদের না বারো দুই ভাইকে মানুষ করতে গিয়ে বিকাশ, তুমি কত ত্যাগ স্বীকার করেছো। আমি দেখেছি তারপরে কি অমানসিক পরিশ্রম তুমি করেছো। বিকাশ, আমাদের দু ভাইকে মানুষ করতে গিয়ে তুমি নিজে না খেয়ে আমাদের মুখে খাবার তুলে দিয়েছো। শুধু কি তাই, পরের মেয়ে এসে আমাদের পর করে দেবে বলে তুমি বিয়ে পছন্দ করবে না। আরে শোন, তোদের বিয়ে দিয়ে বৌমাদের আমি ঘরে বরণ করে তুলবো, তারপর তোদের ছেলে মেয়েদের আমি কোলে পিঠে করে মানুষ করবো। তারপর তারা যখন আমাকে জেঠু জেঠু বলে ডাকবে, আমি তখন সব হারিয়ে সব পাওয়ার আনন্দে প্রাণ খুলে আসবো রে, প্রাণ খুলে আসবো। ঈশ্বর, আমার দাদার সাজানো বাগান তুমি ফুলে ফলে ভরিয়ে দিও ঠাকুর, ফুলে ফলে ভরিয়ে দিও। না, আজকে আমি কারোর কথা শুনবো না, কোনো বাধাই মানবো না। আজকে আমি সেই বেঈমানটাকে ওই কুকুরের মতো গুলি করে মারবো। এটাই হবে তার উপযুক্ত শাস্তি। কে তুমি? আমাকে মাস্টার মশাই করে ডাকছো কেন গো? আগে আর ওই মাস্টার মশাই নামে ডাকবো না গো। আজকে আমার শুধু একটাই পরিচয়, আমি একটা বেঈমানের জন্ম টাকা পিতা। চলে গেল আমার মুখে, চলে গেল ভারতবর্ষের এই সুযোগ্য সন্তানেরা আজ সুখের আশায় বিদেশে পাড়ি দিচ্ছে। এদেশে নাকি তাদের কিছুই করার নেই। মনুষ্যত্বের কি ভয়ঙ্কর অধঃপতন। মাস্টারমশাই, কোথায় হারিয়ে গেল স্বামী বিবেকানন্দের সেই মহান বাণী, জীবে প্রেম করে সেজন সেবিছে ঈশ্বর? কোথায় ভেসে গেল জননী জন্মভূমিশ্বর স্বর্গাদপি করিয়াছে? নিজের দেশকে ছাড়া ভালোবাসে না, এই মামুটি মানুষকে ছাড়া অবজ্ঞা করে, তারা মানুষ নামের কলঙ্ক। বিমল আমার ছেলে হয়েও সেই দেশের সঙ্গে প্রতারণা করেছে। এটা যদি আমি আগে জানতাম না, আমি তাকে কোনোদিনই ডাক্তারি পড়াতাম না। আসলে আমি উত্তেজিত হবে না মাস্টারমশাই। তুমি জানো না বাবা, আমার এই ছোট্ট বুকটার মধ্যে কতখানি দুঃখ লুকিয়ে আছে। এই শিক্ষক হচ্ছে সমাজের কারিগর, মানুষ গড়ার কারিগর। অথচ আমার ছেলে বিমলের কাছে আমাকে চরম পরাজয় স্বীকার করতে হলো। এই লজ্জার মুখ আমি এখন কি দিয়ে লোকাবো? অভিশাপ ওই সাগর পাড়ের বাসিন্দাকে আমি তীব্র অভিশাপ চালাচ্ছি। যে সুখের আশায় সেই দেশের সঙ্গে বেইমানি করেছে, সে সুখ তার সারা জীবন অধরায় থেকে যাবে। একটু সুখের জন্য সে সারা জীবন মাথা খুঁটে পড়বে, কিন্তু সুখ সে পাবে না।
ঠিকই বলেছেন, নিজের দেশকে যারা ভালোবাসে না সত্যি তারা মানুষ নামের যোগ্য অযোগ্যের বিচার তোমার মুখে অন্তত শোভা পাই না মেজদা। আসলে তুমি নিজে একজন অযোগ্য, এটা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। এত বড় কথাটা তুই বলতে পারলি ভাই? ঠিকই বলেছিস। কতদিন পাস করে তো বসে আছো, একটা চাকরি অব্দি জোগাড় করতে পারে না, অথচ আমি তুই বিশ্বাস কর ভাই, আমি চেষ্টা করে ছুটি রাখিনি। মিথ্যা বলো না মেজদা, চেষ্টা থাকলে তুমি চাকরি অনেকদিন আগেই পেয়ে যেতে। আসলে ঘরে বসে কেউ খেতে পেলে তার পরিশ্রম করার মানসিকতাটাই থাকে না। এত বড় কথাটা তুই আমাকে বলতে পারলি? কেন বলবো না, সত্যি কথা বলতে আমি বিন্দু মাত্র ভয় পাই না। না না, ভয় কেন পাবি রে? তুই তো ঠিকই বলেছিস, হয়তো আমারই ভুল। হ্যাঁ, ভুল তোমার যথেষ্ট হয়েছে, আর সেই ভুলের সংশোধন না করতে পারলে তোমার কপালে অশেষ দুর্গতি আছে মেজদা, এই আমি বলে রাখলাম। বিভাগ শোনো মেজদা, রীতিমতো পরিশ্রম করে আমাদের পয়সা রোজগার করতে হয়, আর সেই পয়সায় আমি তোমাদের নিশ্চয়ই বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। চাকরি পাওয়ার পরে পরিবর্তন হয়েছিল ভাই, পরিবর্তনশীল জগতে পরিবর্তন হওয়াটাই তো স্বাভাবিক। মেজদা এত তাড়াতাড়ি? আরে না না, তোরা দোষ কি, যুগে ধর্ম তো পালন করতেই হবে। তবে তোর কাছে একটা অনুরোধ বিভাগ, তুই আমাকে যা খুশি বল, আমি সব নীরবে সহ্য করে নেবো, কিন্তু আমাদের কীর্তিগুলো দাদাকে ঘুরে ঘুরে রাখা পরিষ্কার ভাই। ওই মানুষটা শুধু সারা জীবন দু হাত ভরে দিয়েছে, বিনিময়ে কিচ্ছু পাইনি রে, কিচ্ছু না। আরে যা যা যা, যত সব আদিক্ষে যা, আমি আমার ইচ্ছে মতো পথেই চলবো, কারণ সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে আমাকে সারা জীবন অন্ধকারে মুখ থাকতে পড়ে থাকতে হবে। কিরে কেমন আছিস বিভাস? কি ব্যাপার, তুই এখন হঠাৎ আমাকে দেখে খুব অবাক হচ্ছিস তাই না রে? না মানে চাকরি বাবার পর তো তুই একবার ডুমুরের ফুল হয়ে গেছিস, একবার দেখাই পেলে না। কি করবো বল, নতুন চাকরি। বুঝলাম, সে কি রে এরই মধ্যে তুই সব ভুলে গেলি? শিক্ষা মানে আমার বোন। দেখ করলাম, তখন আমার হাতে যথেষ্ট সময় ছিল, তোদের বাড়িতে আমি আড্ডা মারতে যেতাম, কিন্তু এখন তো তার আমার পক্ষে সম্ভব। বুঝলাম। কি বুঝলি? পাখিটা এখন বেশ হয়ে গান গাইছে। বললাম তুই এখন মনের আনন্দে পাখা মেলে আকাশে উঠতে চাইছিস, হয়তো বা। দেখ করলাম, জীবনটা আমার, তাই তাকে সুন্দরভাবে গড়ে নেওয়ার দায়িত্বটাও আমার। অফকোর্স, কিন্তু বাস্তবটা অপেক্ষা করে নয়, অতীত আর বর্তমান নিয়েই মানুষের জীবন। তাই মানে ভবিষ্যতের সুখের আশায় অতীতকে যারা নির্মমভাবে খুন করে, মানবিকতা বলতে তাদের মধ্যে আর কিছুই অবশিষ্ট থাকে না রে ভাই। কি বলতে চাচ্ছি তুই? আমি তোর ছেলেবেলার বন্ধু, আর সেই সূত্র ধরে আজ তোকে একটাই কথা বলতে চাই, আর তো বোঝনা করে আর যাই হোক কখনো সুখী হওয়া যায়। বললাম তুই জোয়ারের জল সবকিছু ধুয়ে মুছে নিয়ে যায়, রেখে যায় শুধু স্মৃতি, আর সেই স্মৃতি মানুষের মনের মধ্যে এমন ভাবে গেঁথে থাকে যে কোনোদিনও মুছে ফেলা যায় না, কোনো ফিরো না। জ্ঞানদাতা আমাকে নাকি জ্ঞান বিতরণ করে গেল। আরে যা 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 যা, এই বিভাস মল্লিক কারো জ্ঞানের ধার ধারে না, টাকা চাই টাকা, অনেক অনেক টাকা, আর সেই টাকায় আমি আমার নিজের জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করতে চাই। ইম্পসিবল, অসম্ভব। এই অসম্ভব শব্দটাকে আমি আমার জীবন থেকে মাইনাস করে দিয়েছি। আমি জানি কিভাবে অসম্ভবকে সম্ভব করতে হয়, আমার খুব ভালো করেই জানা আছে কারখানায় অবদ্ধ শ্রমিকদের কিভাবে টাইট দিতে হয়। আমার তুমি মস্ত বড় ভয়ঙ্কর ভুল করতে যাচ্ছ দাদা। আমি কোনো ভুল করে নেই। ওই দরিদ্র শ্রমিকদের পেটে অন্ন করা, এটা তোমার ভুল নয়। আরে যা বুঝিস না তা নিয়ে তুই মাথা খাওয়াটা। বিশ্ব পিতা যখন আমাকে একটা মাথা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, তখন মাথা তো আমি একটু ঘামাবো দাদা। আলো আর অন্ধকারের মধ্যে মানুষ একটাকে বেছে নেয়, আর আমি সেই আলোর সঙ্গে মিতালি পাঠিয়েছি, অন্ধকারের সঙ্গে নয়। আরে রঞ্জন, তুই কি সারা জীবন আমার সঙ্গে শত্রুতা করে যাবি? আমি ন্যায়ের সঙ্গে আছি দাদা, অন্যায়ের সঙ্গে নয়। আরে বেশ তো, তুই কিছু করতে হবে না। তুই এক কাজ কর, আমি যা কিছু করে যাবো তুই খালি নিজের চোখে দেখতে যাবি। তা তো হতে পারে না, কারণ ন্যায়ের সঙ্গে আপোষ করা আরো বেশি অন্যায়। তোর এই ধর্ম জ্ঞানই দেখছি তোকে একটি পথে বসাবে রঞ্জন। এটা আমি কিন্তু বলে রাখলাম, মনে রাখবে। মানুষকে ভালোবাসতে শেখো দাদা।
অপরকে বঞ্চনার সমুদ্রে নিক্ষেপ করে কোনোদিন সুখের সংসার করা যায় না। আরে আমি বুঝতে পারছি না রঞ্জন, কেন তুই এভাবে নিজেকে? আমার শিক্ষায় আমাকে মানুষ করেছে, আর মানুষ হয়ে আমি তোমাকে মানুষের কথাই বলছি। তুমি কি পারো না দিন দুঃখী অনাথ আতুরের সেবায় নিজেকে নিয়োজিত করে জগতের দিকে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে, যেখানে কর্মই হবে তোমার একমাত্র পরিচয়। আগামী দিনের মানুষ তোমাকে দেখেও শ্রদ্ধায় মাথা নত করবে, আর তুমি হবে একজন আদর্শ মানুষ। রঞ্জন দেখছি সত্যি সত্যি পাগল হয়ে গেছে। আর কিছুদিন যাক, তারপর ওকে আমি পাগলা গাড়বে পাঠিয়ে দেবো। আরে কাকে আবার? তোমার আদরের ওই ছোট খোকাকে। সে কি ছোট খোকাকে তুমি? আরে তোমার কোনো চিন্তা নেই, তোমার আদরের ছোট খোকার সঙ্গে তোমাকেও আমি পাগলা গাড়তে পাঠিয়ে দেবো। কারণ তোমার ওই বিহারের ছোট বাবুকে না পেলে তো তুমি একটু থাকতে পারো না। যা বলেছো বড় খোকা, ছোট খোকা সত্যি সত্যি আমাকে একবারে বশ করে ফেলেছে। তবে তোমাকেও আমি কম ভালোবাসি না বড় খোকা। আর ঠুকুমনি তো এখন আমার পাটের খাবার কিনে খায়, আর আমার সাথে না খেলে তার পেটই ভরে না। তবে আবার কি, সেই আনন্দে তুমি এখন করে নাচো যত সব। আজকাল তুমি অনেক কিছু পছন্দ করো না বড় খোকা। হয়তো ছোট খোকা দুঃখ করে বলছিল। কি বলছিল সেই জানোয়ারটা? খোকাকে তুমি জানোয়ার বলে বড় খোকা? তোমার অনেক পরিবর্তন হয়েছে জানি, আর এটাও জানি টাকার নেশা তোমার পেয়ে বসেছে। কিন্তু ছোট খোকা তোমার মায়ের পেটের ভাই, একই রক্ত তোমাদের দুজনের শিরায় চুপ করবে? এসব পাগলের গোড়া শোনানো সময় বা ধৈর্য করতে পারবে? আমি পাগল? আরে তাহলে তো কি, তুমি বলেছে আছে এবার এটা একটা চাকর। কি বললে? আমি? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছি, চাকর চাকরের মধ্যে থাকবে। চাকরকে বেশি প্রশ্রয় দিয়ে মাথায় তোলা ঠিক নয়। না না, এ হতে পারে না, কখনোই হতে পারে না। আমার বড় খোকা আমাকে দেখি, বড় খোকা তোমার মুখখানা একবার ভালো করে আমি দেখি। সরে যাও, সরে যাও, সরে যাও আমার সামনে থেকে, আমাকে বিরক্ত করা। তুমি ঠিকই করেছো বড় খোকা, একটা চাকরির তো এটাই উপযুক্ত পাও না। কেন রে হতভাগ্য না, বাবুদের বাড়িতে তুই তো তোর উপযুক্ত পাওনা পেয়ে গেছিস, তবে আর কিসের আশায় তুই এ বাড়িতে পড়ে থাকবি? তুই কি শুনতে পাচ্ছিস না, বুঝতে পারছিস না? এই বেলা শেষের গান বুঝতে পারছিস না? তুই এ বাড়ির এক বিরাট শোনো, আমি বলছিলাম চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি বড় খোকা। তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, আর শেষ দাবিতে তোমায় অনেক শাসনও করেছে বড় খোকা। আমার সব অপরাধ তুমি ক্ষমা করো বড় খোকা। আমি বলছিলাম বলতে হবে না, তোমাকে আর কিছুই বলতে হবে না বড় খোকা। যাওয়ার সময় তোমায় একটা কথা আমি বলে যাই বড় খোকা। ওই ছোট খোকা আমার কথা জানতে চাইলে তাকে বলো আমি স্বেচ্ছায় বাড়ি থেকে চলে গেছি। ভালোই হয়েছে, একটা পাপ বিদায় হয়েছে। চাকরকে বেশি মাথায় কোনো ঠিক নেই।
জানি স্যার জানি, আমি খুব ভালো করেই জানি আপনি এই লাট্টুকে মাথায় তুলে রাখতে চান না। আপনাদের মতো মহাপুরুষরা এই দেশের হাজার হাজার লাট্টু কিনে গোপন কারবার করে ঠিকই, কিন্তু কোনোদিন তাদেরকে মানুষের মর্যাদা দেয় না। সালা প্রয়োজন মিটে গেলে সেরা কাগজের মতো ডাস্টবিনে ছেড়ে ফেলে দেয়। তুমি একেবারে সোজা আমার ঘরের ভিতরে কেন স্যার? আমার মতো একটা গুন্ডা সমাজ বিরোধী ছোঁয়া লেগে আপনার বাড়ির পবিত্র বাড়ি বুঝে অপবিত্র হয়ে গেল। লাট্টু চুপ করো, কারণ আমার গোপন কাজের খবর আমার বাড়ির কেউ জানে না। ও তাই না? তাহলে তো আপনার বাড়িটা সবার মস্ত বড় ভুলেছে। শোনো লাট্টু, আজ রাত্রি 8টার পর তুমি আমার নারকেল ডাঙ্গার ক্লাবে দেখা করবে। অসম্ভব। আমি সেখানে তোমাকে তোমার কাজ বুঝিয়ে দেবো। অসম্ভব অসম্ভব। কি বলছো লাট্টু? আপনার কাজ করার পক্ষে সম্ভব নয়। আরে তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। আমি আপনাকে আগেও বলেছি, আবারও বলছি, কথা দিয়ে কথা খেলাকে আমি মোটেই বরদাস্ত করি না। আমি বুঝতে পারছি না তোমার কথাগুলোর মধ্যে কি ভাবনা আছে, কি বলতে আপনি চাইছো? কথা দিয়েছিলেন আমার পাওনার 10 লাখ টাকা আমি আজকে সকালে বলে পেয়ে যাবো, কিন্তু সেই টাকা আমি আপনার হাতে পাইনি। ও শিওর শিওর শিওর, হ্যাঁ ঠিক 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 ঠিক, হ্যাঁ দেখছো ডিস্টার্ব হয়ে গেছে। হ্যাঁ বুঝলি ভাই, হ্যালো হ্যালো, তোমার 10,000 টাকা তুমি রাখো। বুঝলি ভাই, আজ রাত্রি 8টার পর তুমি নারকেল ডাঙ্গার ক্লাবে আমার সঙ্গে দেখা করছো। ভেবে দেখবো। বলে যেও না লাট্টু, তোমাকে কিন্তু আমি সুখের মুখ দেখিয়েছি। আপনি যে ভুলে যাবেন না স্যার, এই লাট্টু তার জীবনকে বাজি রেখে আপনার সমস্ত কাজকে সাকসেসফুল করে দিয়েছে। ঠিক আছে, তুমি মন দিয়ে কাজ করে যাও, তোমার পাওনা আপনার তোমার বকশিস আমি আরো আরো বাড়িয়ে দেবো। আপনাকে আমি একটা কথা খুব ভালো করে বলে রাখি ঐতিহ্য করে, শুধু টাকা বাড়িয়ে দিলেই হবে না, আপনার লভ্যাংশে 25% আমার চাই। যদি আপনি রাজি থাকেন তবে আমাকে ফোন করবেন। আপনি একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, এই লাট্টু যেমন কাজ করবে তেমনি তার পাওনার টাকাটাও কিন্তু ঘুষি দেবে, আর এটাই আমার শেষ চলি স্যার। কাজের ছেলে বলে তোমাকে আমি এত তোয়াজ করে চলি লাট্টু, না হলে অনেকদিন আগেই তোমাকে আমি এই পৃথিবী থেকে আউট করে দিতাম। তাই আপাতত তোমার প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম, কারণ আমার সমস্ত কাজগুলো সাকসেসফুল করতে হলে তোমাকে আমার ভীষণ ভীষণ প্রয়োজন। পাগল করে দেবে, পাগল করে দেবে, সত্যি সত্যি আমাকে পাগল করে দেবে। আমার কতগুলো টাকা, আমার বুকের ভেতরটা ধরপড় ধরপড় করছে। এবার বোধহয় আমি হার্ট ফেল করবো। আমার টাকা কত কষ্টের টাকা। টাকার চোখে তুমি কাঁদছো বাবা? তবে কি হাসবো না দিলে হত ছাড়া বলো। তুমি পারবে না আমি জানি, কিন্তু কিন্তু কেঁদেও আর কোনো লাভ হবে না, কারণ সেই টাকা আমি খরচা করে ফেলেছি। কি ফোন করবো? আমি তোকে ফোন করবো রে হত ছাড়া বলো না। ধীরে বাবা ধীরে, রাখলে তোমার জ্ঞান থাকে না আমি জানি, কিন্তু নিজের ছেলেকে খুন করলে লোকে যে তোমাকে পুত্র হত্যাকারী বলবে সে খেয়াল আছে তোমার? আমার কত কষ্টের টাকা। মিথ্যা বলো না বাবা, কষ্ট করে তুমি কোনোদিনই টাকা রোজগার করনি। ওই দিনের পর দিন সাধারণ মানুষদের ঠকিয়ে তুমি তোমার সিন্ধুক ভরিয়ে তুলেছো, আর তোমার সেই টাকায় ভৈরব কাকার ছেলের অপারেশনের 2 বোতল রক্ত কিনে দিয়ে আমি তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি। ভৈরব কাকা আমাদের প্রতিবেশী, আর এই প্রতিবেশীর বিপদের দিনে মুখ ফিরে থাকার শোভা পায় না, তাই তো আমি আমার কত কষ্টের টাকা। আমি মরবো, আমি নির্ঘাত মরবো, আমি এই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো। ছি বাবা ছি, টাকাই জীবনের সব নয়। তুমি
তুমি একবার ভালো করে ভেবে দেখো তো, তোমার টাকায় ওই ভৈরব কাকার ছেলে নতুন জীবন ফিরে পাবে। আমি যেমন করে তোমাকে বাবা বলে ডাকছি, সেই হতভাগার ছেলেটাও ভৈরব কাকাকে বাবা বলে ডাকবে। বলো বাবা বলো, এইসব শুনে তোমার কি কোনো আনন্দ হচ্ছে না? মোটেই না, আমার বড় ডাক ছেড়ে কানতে ইচ্ছা করছে রে। কি বলছো তুমি? আমার ছেলে হয়ে তুই কি না? আচ্ছা, তোর নিজের ভালো তুই কোনোদিনই বুঝবি না বাবা। আমি শোন ফেলু, আমি তোকে শেষবারের মতো বলে দিচ্ছি, আমার কথা মতো না চললে তোকে সম্পত্তির খানা করিয়ে দেবো না। বললে কথা দোষ হবে, আমি তোকে ত্যায্য পুত্র করবো। তাহলে তুমিও শুনে রাখো বাবা, আমি আইনের সাহায্য নিয়ে আমার অধিকার আমি প্রতিষ্ঠা করবো। তার মানে এই যে তুমি চাইলেই আমাকে ত্যায্যপুত্র করতে পারবে না, কিছুতেই না। শোন বাবা ফেলু, শোন 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 শোন। কি হলো বাবা, তুমি আমাকে এত নরম সুরে ডাকছো কেন? আমি তোকে ভীষণ ভালোবাসি বাবা, ভীষণ ভালোবাসি বাবা। আমি আমার দেশকে ভালোবাসি আমার দেশের মানুষদের। আর এটা যদি আমার অপরাধ হয়ে থাকে, তাহলে তুমি আমাকে মার্জনা করে দিও, মার্জনা করে দিও বাবা, মার্জনা করে দিও। খুব ভালো ছেলে বাপ হয়েছিলাম, বললে কথা দোষ হবে, একে ছেলে না হওয়া ঢের ভালো ছিল। আমি তাকে বুকে জড়িয়ে ধরে বলবো আমার শিক্ষা বৃথাই যায়নি গো, সে মানুষ হয়েছে, ও কিন্তু মানুষ, আদর্শ মানুষ। এতক্ষণে বুঝেছি পেলু এত কেন বেপরোয়া হয়ে উঠেছে। আমাকে তুই চিনতে পারছিস না? আমি তোর জোরে তুমি তো সেই কংস রাজা। তুমি জেনে রাখো কংস রাজা, তোমার সারা জীবন অপূর্ণই থেকে যাবে। কৃষ্ণকে তুমি যত আটকানোর চেষ্টা করো না কেন, আটকাতে তুমি পারবে না। সত্যের জয় হবে, মেহের জয় হবে। আরে চাচা, কুকুরের মতো ঘেউ ঘেউ করিস না, ছেলেকে মুখে লাঠি মেরে তুমি সেই কুলাঙ্গার ছেলেটার কথা আমাকে মনে করিয়ে দেবো। আমি তাকে ভুলে গেছি। এই দেশের সঙ্গে সে যেদিন বেইমানি করেছে, সেদিন থেকেই সে আমার কাছে মৃত। তুই সেই কুলাঙ্গারটা শুধু আমার সঙ্গে বেইমানি করেনি গো, সেই দেশের সঙ্গে বেইমানি করেছে। এমনকি সে নিজেও নিজের সাথে বেইমানি করেছে। বেশ করেছে, বললে কথা দোষ হবে। টাকা ছাড়া যে জীবন অচল, এই চরম সত্যটা সে মর্মে মর্মে উপলব্ধি করেছে। মিথ্যে, তোমার ধারণা সম্পূর্ণরূপে মিথ্যে। টাকা সুখ দিতে পারে ঠিক কথায়, কিন্তু শান্তি দিতে পারে না। মানুষের ভালোবাসার কেড়ে দেওয়ার মধ্যে আছে অনাবিল আনন্দ, আছে বুক ভরা শান্তি। দেখো এই মানুষগুলোকে আমি ডেকে ডেকে বলি, ওরে অভাগা মানুষের ঘর, তোরা বৃথায় টাকার পিছনে ছুটছিস। সুখ শান্তি যদি পেতে হয়, তবে নিজেকে তোরা বিলিয়ে দে, সম্পূর্ণরূপে নিজেকে বিলিয়ে দে। সব হারিয়ে ওই সর্বহারাদের পাশে দাঁড়িয়ে বেঁচে থাকার গৌরব অর্জন কর। নিজের জীবনকে তোরা সার্থক করে। অনেক হয়েছে, আর লেকচার মারতে হবে না। বেরিয়ে যা বলছে আমার বাড়ি থেকে। কোথায় যাবো আমি? কেন জন্মের বাড়ি যা। এত তাড়াতাড়ি ওই চৌ বাবাকে ছবে না।
এখনো এখনো অনেক পথ অতিক্রম করতে হবে, অনেক কাজ বাকি। দাঁড়ান মাস্টার মশাই, আজ সারাদিন আপনার পেটে একটা দানাও পড়েনি, এই নিন আপনি খান। কিন্তু তুমি কি করে জানলে বাবা আমার পেটে সারাদিন খাবার জন্য মাস্টার মশাই, তুমি কি করে জানলে গো? মাস্টার মশাই, তুমি কাঁদছো বাবা? ছিলেন মাস্টার মশাই, আর আজ আপনার এই দৃশ্য চোখে দেখা যায় না। এই নিন মাস্টার মশাই, আপনি খান। না না, কোনো সংকট নয়, আপনি না খেলে আমি যে ভীষণ কষ্ট পাবো মাস্টার মশাই। আমি এখানে বসে খাবো নাকি খাবো? খাওয়াচ্ছি তোকে, আমার গাড়ির লোক তো তোকে খেতে দেবো না রে জানোয়ার। কি করলে বাবা? বেশ করেছি, একটা অমুক্ত মানুষকে তুমি খেতে দিলে না, মাস্টার মশাইকে তুমি। ঠিক করেছি, এতেই আমি সন্তুষ্ট হব না। ওই দুধের জানোয়ারটাকে আমি উচিত শিক্ষাতে ছাড়বো। বাবা তুমি ওই কুমন্ত্রণায় তুই এত বেড়ে উঠেছিস, আমাকে তুই বিন্দু মাত্র শ্রদ্ধা করিস না, তাই আমি ওকে ক্ষমা করবো না, কিছুতেই না, কোনো দিনই না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, মাস্টার মশাই, মাস্টার মশাই, সংসার করি সবাই নিজে নিজে, মানুষ যে নেই কমানো। বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না, আমি বিবাসের মতিগত কিছুই বুঝতে পারছি না। আমি 10টা কথা বললে তবে সে একটা কথা উত্তর দেয়, তাও তাও যেন প্রাণের সরা থাকে না। তবে তবে বিভাস কি আমায় অবজ্ঞা করে না, নাকি সে আমাকে এড়িয়ে চলতে চায়? না না, এই নিশ্চয় আমার মনের ভুল। আমার ভাই কোনোদিন আমাকে অবজ্ঞা করতে পারে না। এমনও তো হতে পারে তার অফিসের খুব কাজের চাপ, তাই হয়তো সে। দাদা, এসো এসো ভাই কল্যাণ, এসো। আমি যে জন্য আপনার কাছে এসেছিলাম, বলতে হবে না ভাই, বলতে হবে না, আমি বুঝে নিয়েছি। আসলে বিবাহ চাকরি পাওয়ার পরে আমারই তোমার বাড়িতে যাওয়া উচিত ছিল। আরে তাতে কি হয়েছে? তবে আপনি যদি আমাদের বাড়িতে পায়ের ধুলো দেন তবে আমি খুবই খুশি হতাম। আরে যাবো বই কি, যাবো, নিশ্চয়ই যাবো। আর হ্যাঁ, আমি কথা দিয়েছিলাম তোমার বোনের সাথে আমার ছোট ভাইয়ের বিয়ে দেবো। হ্যাঁ দাদা, আর সে কথা ভুলিনি ভাই, আমি ভুলিনি। তাই তো ভাবছি আগামী মাসে। কিন্তু বিভাসের মতামত? আমার মতই বিভাসের মত। আমার কথার অবাধ্য আমার ভাইয়েরা কখনো হয়নি, আর ভবিষ্যতেও হবে না, সে বিশ্বাস আমি রাখি। যাক, একটা বিরাট দুশ্চিন্তা আমার মাথা থেকে নেমে গেল। হতভাগিনী তুমি সুখী। দাঁড়া বললাম, যাবার আগে আমার কথাটা মন দিয়ে শুনে যা। বিভাস তুই? আমি এতক্ষণ বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সব কথাই শুনেছি। আমি আশ্চর্য হচ্ছে তোমাদের রুচিবোধ দেখে। আসলে তুমি নিজে যেমন তেমনি আমাকেও। তুমি কি করে ভাবলে তোমার সুরে সুর মিলিয়ে আমি এই বিয়েতে সম্মতি দেব? আর তোকেও বলি হারি, আকাশ কুসুম কল্পনা করিস কিভাবে? বাবার হয়ে চাঁদে হাত দেওয়ার তোর স্বপ্ন তো সাজে না করলাম। বর্তমানে আমি একজন বড় অফিসার, আমার কত দাম জানিস? আর তাছাড়া বলি বিয়েতে তুই তো কিছুই দিতে পারবি না। অথচ এই বিভাস মল্লিক একবার মুখের কথা খসালে কত মেয়ের বাপ কারি কারি টাকা নিয়ে এই পায়ের তলায় লুকিয়ে পড়বে।
আসছে যে সমুদ্রে ঝোল ফুলের গন্ধ, কত কত নাম না জানা পাখি নানা গোনা, অবজ্ঞার বেলাভূমির শুধু দীর্ঘশ্বাস। তোর কথা শুনে আমি শুধু অবাক হয়ে ভাবছি, তুই কি সেই বিভাস? আমার সেনা জানা বিভাসকে যে আমি তোর মধ্যে খুঁজে পাচ্ছি না ভাই। অথচ এমন তো হবার কথা ছিল না, এমন তো হবার কথা ছিল না। তুই মাথা খারাপ করিস না রে ভাই। আমি বলছি শিখাকে বিয়ে করে না, তুই খুব খুশি হবি ভাই, খুব খুশি হবি। তুমি চুপ করো বিভাস, আমি তোমাকে শেষবারের মতো জানিয়ে দিচ্ছি, আমার বিয়ের জন্য তোমাকে মাথা ঘামাতে হবে না। আমি আমার নিজের পছন্দ মতো মেয়েকে নিজের জীবন করে না না এভাবে তুই থাক দাদা থাক, আপনাকে আমাকে অনুরোধ করতে হবে না। আমার মনের ফাঁকে যা আছে তাই হবে। তবে যাবার আগে তোকে আমি একটা কথা বলতে চাই বিভাস। কি কথা? অনেক পাওয়ার আশায় হয়তো তুই অনেক নিচে নেমে গেছিস। কর্মই মানুষকে মহান করে তোলে, আর মানুষ হয়ে তুই একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারলি না। এটাই তোর জীবনের সব থেকে বড় পরাজয়, সব থেকে বড় পরাজয়। ওরে বিভাস, বললাম দেখ চলে গেল, ওকে তুই ফিরিয়ে আনা ভাই, ওকে তুই ফিরিয়ে আনা। আমি এখন বেশ বুঝতে পারছি আমার চরম ক্ষতি করবার জন্য তুমি উঠে পড়ে লেগেছো, তাই না? তুই কি বলছিস বিভাস? হ্যাঁ ঠিকই বলেছি। আমি তোর ক্ষতি চাই? হ্যাঁ ঠিকই বলেছি। আসলে আমি তোমার সৎ ভাই কিনা, তাই আমার সুখ তোমার সহ্য হবে কেন? ওরে না না, ও কথা তুই বলিস না রে ভাই। ঈশ্বর জানেন আমি জীবনে মনে কোনোদিনের স্থান দিইনি। তোরা আমার সৎ ভাই। বাবা মরে যাওয়ার সময় তোদের অসহায় মুখের দিকে তাকিয়ে আমি বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম তোদের দুই ভাইকে আমি মানুষের মতো মানুষ করে তুলব। আর আজ সেই প্রতিশ্রুতি পালন করতে গিয়ে আমি নিজে দাদা, সব সময় তুমি তো তোমার শুধু নিজের ঢাক মেটাতেই ব্যস্ত। সংসারের সব দাদারাই তো তাদের ছোট ভাইকে এমন ভাবে মানুষ করে, কিন্তু তোমার মতো এমন করে কেউ বলে বেড়ায় না। ভুল হয়ে গেছে রে ভাই, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। তুই যখন রাগ করছিস আমি তোকে কিছু বলবো না রে ভাই। সুযোগ পেলে তো বলবে। তার মানে আমার পথ আমি নিজেই দেখে নিয়েছি। তার মানে এ বাড়ি আমার কাছে ক্রমশ বিস্ময় হয়ে উঠেছে। তাই অফিস থেকে অ্যাডভান্স দিয়ে আমি নতুন ফ্ল্যাট কিনেছি। কথা তো তুই আমাকে আগে শোনাসনি রে ভাই। তোমাকে শুনে আমার কি লাভ হতো? আর তুই লাভ লক্ষণের হিসাব করে পথ চলছিস ভাই, কিন্তু তোর হিসেবের বাইরে মধ্যে একটা বড় হিসেব আছে, তা তুই কোনোদিন পরিশোধ করতে পারবি? কি বলতে চাও কিন্তু বুঝতে পারছেন না। আসলে তুই নিজেকে নিয়ে বড় বেশি ব্যস্ত হয়ে পড়েছিস, তাই ওই অসহায় মানুষটার কান্না তোর কানে গিয়ে পৌঁছাচ্ছে না। কিন্তু একবার ভেবে দেখেছিস ওই অসহায় মানুষটা না থাকে কৃত্রিম মাতৃহারা আমরা দুই ভাই কোথায় যেতাম? আরে আমাকে নয়, ওই দাদার প্রতি তোর কি কোনো কর্তব্য নেই, কোনো দায়িত্ব নেই? কর্তব্য। আমি চাকরি পাওয়ার পর থেকে যে তোমরা একবারে দিনে তারা লিখতে শুরু করেছো, কিন্তু তোমাদের বোঝা উচিত আমিও একটা মানুষ, আমারও সাদা লাভ বলে কিছু থাকতে পারে। তুই বিভাসের কথা কিছু মনে করিস না ভাই, আমি তো তোকে কিছু বলিনি। আমি এখন বেশ বুঝতে পারছি তুমি এমন ভাব দেখাচ্ছ যেন তুমি ভাজা মাছটাই উল্টে খেতে জানো না। অথচ আমি সবই জানি, সবই বুঝি। ওই মেজটাকে তুমি আমার পেছনে লেলিয়ে দিয়ে দাঁড়িয়ে মজা দেখছো, তাই না? আমাকে তুই এত নিজ ভাবতে পারলি? তোর এতখানি অধঃপতন হয়েছে, তোর শিক্ষা দীক্ষা মনুষ্যত্ব সব তুই জবাই হয়ে দিয়েছিস। যে দাদা নিজে না খেয়ে আমাদের মুখে খাবার তুলে দিয়েছে, সেই অপন বড় মানুষটার নামে এত বড় অপবাদ তুই দিতে পারবি? মিথ্যা নয়, যা সত্যি আমি তো তাই বলেছি। বিভাস, সংযত হয়ে কথা বল, নয়তো আমি ভুলে যাবো তুই আমার ছোট ভাই। হ্যাঁ, তাহলে জেনে রাখো আমি কাউকে পরোয়া করি না, তোমাকেও না, আর তোমার ওই দেবতুল্য দাদাকেও না। আমি ভুলে যাব তুই আমার ছোট ভাই। বিকাশ তুই চুপ কর ভাই। তুই শান্ত হ ভাই। কেন শান্ত হবো শুনি? আমি তোমাদের উপায় বসে বসে খাচ্ছি না।
বড় মামার উপায় তোমরা বসে বসে গান্ডে পিন্ডে কিনছো। বড় বড় কথা বলতে তোমাদের লজ্জা করে না? কি বললি? তুই তুই খাবার খোটা দিলি ভাই। এই পেট নামক বস্তুটাকে শান্ত করতে দুবেলা দুমুঠো খেতে হয় ঠিকই, তাই বলে তুই না না তুই তুই ঠিকই বলেছিস রে। আমার আমার বড় বড় কথা বলা সাজে না। আমি তোর কাছে বড় হয়ে হাত জোর করে বিনতি করছি ভাই, আজ থেকে খুলে ইউতো যে কোনো উপায় হোক আমি পয়সা পাতি যথেষ্ট হয়েছে। আর নয়, আমার ভালো আমাকে বুঝতে হবে। তাই তোমাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে আজ এই মুহূর্তে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ওরে কোথায় যাবি? আর কেন যাবি? ওরে তোদের তোদের আমাকে অনেক দিনের স্বপ্ন, আমরা তিন ভাই একসাথে থাকবো। তুই 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 বিশ্বাস কর ভাই, আমি তোর কাছে কোনো দিন কিছু চাইবো না। তুই তুই স্বেচ্ছায় যা দিবি আমি তাই হাসি মুখে মেনে নেব। শুধু তবু তবু তুই আমাদের বাড়ি ছেড়ে চলে যাস না রে ভাই। বল ওরে ওরে তোদের চোখের সামনে দেখতে না পেলে আমি আমি যে পাগল হয়ে যাবো রে ভাই। বল কথা দে ভাই, তুই তুই আমাদের ছেড়ে যাবি না? বল বল না ভাই বল। অসহ্য অসহ্য, তোমার এই ন্যাকামি আমার একদমই সহ্য হয় না। আমি যখন সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তে কখনোই আর নড়চড় হবে না। দাদার কথা ভেবে অন্তত তুই কখনোই না। তোমাদের সঙ্গে একই বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব নয়, কারণ ভিখারির কোনো জাত হয় না। অতএব আমি চললাম। শোন ভাই শোন, চলে গেল। দাদা তুই শান্ত হ দাদা। বলে বিকাশ, আমার কি হলো রে? আমার তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন সব ভেঙে চুরমার হয়ে গেল। আমি কেন তো আমি 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 কেন তো কোনো অপরাধ করিনি? তাহলে বিভাস কেন আমায় এত বড় শাস্তি দিল? কেন অশান্ত ঢেউগুলো আমার জীবনটাকে তোলপাড় করে দিচ্ছে। আমার বুকের ভেতরটা পেটে চৌচি হয়ে যাচ্ছে। আমি বড় দাদা হয়ে পারলাম না আমি আমার ছোট ভাইকে আটকে রাখতে। আমার পরাজয়, চরম পরাজয়। বিকাশ বিকাশ, ওরে বিভাস তুই ফিরে আয়। এই হতভাগ্য দাদার বুকে তুই ফিরে আয়। কেন কেন তুই আমাকে এখানে কেন নিয়ে এলে ছোট বুকা? তোমার এই কেন উত্তর দিতে হলে আজ যে আমাকে অনেক কথাই বলতে হয় না দাদা। তুমি বুঝতে পারছো না ছোট বুকা? আমি সবই বুঝতে পারছি, কিন্তু তুমি এটা জেনে রাখো, এক ঢাস যন্ত্রণা বুকে নিয়ে আমি তোমাকে পথে পথে ঘুরে বেড়াতে দেবো না। কিন্তু বড় বুকা যখন আমাকে পছন্দ করে না। কিন্তু আমি তো তোমাকে অশ্রদ্ধা করি না। তাহলে তাহলে কেন তুমি এ বাড়িতে থাকবে না?
কারণ আমি কবে কখন ভুলে গেছি আমি বাড়ির একজন চাকর। চাকর ভেবে তুমি নিজেকে ছোট করো না আমার কাকা। তুমি তুমি অনেক অনেক বড়। কি তুমি তুমি আমাকে প্রণাম করলে ছোট খোকা? আমি একজন মানুষকে প্রণাম করেছি অনাথ কাকা। ছোট খোকা আমি তুমি যদি চাকরি হবে তাহলে তাহলে ছেলেবেলায় যখন আমি কঠিন অসুখে পড়েছিলাম তখন কেন তুমি ঠাকুরের মন্দিরে ধর্ণা দিয়েছিলে? কেন তুমি বুকে রক্ত দিয়ে মা কালীর মন্দিরে মা কালীর মানব রক্ষা করেছিলে? আমি কিছুই ভুলিনি, ভুলতে আমি পারি না। তাই দাদা তার মেয়েকে আমি যা তোকে বড় করে দেখে তোমায় ছোট করলেও আমি আমি তোমাকে কোনোদিন ছোট করতে পারবো না আমার টাকা। বলো বলো আমাকে আমাকে তুমি কথা দাও অনাথ কাকা। আমাকে ভালোবাসার টাঙ্গাল সাজিয়ে তুমি কোনোদিন আমাকে ছেড়ে চলে যাবে না? যাবো না, যাবো না ছোট খোকা, আমি যাবো না। আমাদের তোমাদের ছেড়ে থাকতে যে আমারও ভীষণ কষ্ট হয় ছোট খোকা। আমার শুধু তোমার কাছে একটাই অনুরোধ, আমার মৃত্যুর পর একটু আগুন দিও, নইলে আমি যে মরেও শান্তি পাবো না ছোট খোকা, শান্তি পাবো না। এমন সহজ সরল মানুষটাকে দাদা কিনা আঘাত দিয়ে না না, দাদার এই স্বেচ্ছাচারিতা আমি কিছুতেই মেনে নেব না। কি করবি প্রতিবাদ? দাদা তুমি সাহস থাকা ভালো, কিন্তু তার সীমা অতিক্রম করাটা কখনোই ঠিক নয়। আমি তোর স্পর্ধ দিকে আমি অবাক হয়ে যাচ্ছি। অনতে বাড়ি থেকে চলে গেছ কোন কোন সাহসের তুমি তুই এবারে আবার ফিরিয়ে আন? তার আগে তুমি বলো, অনাথ টাকার প্রতি কেন তুমি তেমন দুর্ব্যবহার করেছো? কেন তুমি তাকে বাড়ি ছেড়ে যেতে বাধ্য করেছো? কারণ তার মতো অপদর তোকে আমার আর প্রয়োজন নেই বলে। বাহ, চমৎকার! কি সুন্দর তোমার নীতি জ্ঞান দাদা। যে মানুষটা সারা জীবন শুধু দুহাত ভরে দিয়েই গেল, আজ আজ তাকে কিনা তুমি অপদার্থ বলে একটা করলে। আমার শেষ কথা শোনা, অনাথের এই বাড়ি থেকে চলে যেতে হবে। আমি বেঁচে থাকতে তা কোনোদিন হবে না। অনাথ টাকায় বাড়িতে ছিল আর চিরকাল থাকবে। আমি বুঝতে পারছি না, সামান্য একটা চাকরের জন্য তোর দরদ এত উঠলে উঠছে কেন? হয়তো তোমার দরদ নেই বলে। আজ যদি তোমার প্রকৃত দরদ থাকতো তাহলে আমাকে দরদ দেখাতে হতো না। অঞ্জন, তাছাড়া তোমার অভিধানে যেটা ন্যায়, আমার অভিধানে যেটা হচ্ছে এটা অন্যায়। আর এই ন্যায় অন্যায়ের লড়াইয়ে আমি আমার সর্বশক্তি দিয়ে শুধু ন্যায়কেই সমর্থন করে দেবো, অন্যায়কে নয়। আরে যা যা যা, তোর ক্ষমতা কতটুকু আমার জানা আছে। তুই কেন পৃথিবীর কোন শক্তি আমার কিছুই করতে পারে না। আসতে পারি স্যার? ও ও আরে বিভা, এসো এসো। বলি, এই নতুন পরিবেশটা তোমার কেমন লাগছে? খুব ভালো স্যার। ওই বাড়িতে তো আমি একবারে ক্রমশ হাঁপিয়ে উঠেছিলাম। তাহলে দেখো বিভাস, আমি তোমার কত বড় উপকার করলাম। হ্যাঁ, আপনি আমার ভুল ধরিয়ে না দিলে আমাকে যে সারা জীবন অন্ধকারে পড়ে থাকতো তো স্যার। আরে আজ তোমার নিজস্ব বাড়ি হয়েছে, দুদিন পরে তোমার গাড়ি হবে। গাড়ি? কি বলো? তুমি এত ভাবছো কেন? না মানে আমি স্বপ্ন দেখছি না তো স্যার, সত্যি সত্যি আমার গাড়ি হবে। আরে হবে কি, করোনাও যে হয়ে বসে আছে। আজ যদি অপেক্ষা করো, তারপর তোমাকে আমি কর্মচারী রাখবো না, আবার বিজনেস পার্টনার করে নেবো। সত্যি কি আপনি? আমি মিথ্যা বলি না বিভাস, মিথ্যা বলি। হ্যাঁ, এখনো ভাবছো তোমার কর্মক্ষমতা আমাকে মুগ্ধ করেছে। বলছি বিভাস, আমার বোন মিলিকে তুমি দেখেছো? হ্যাঁ, না মানে দূর থেকে দেখেছি স্যার। মিলিকে তোমার পছন্দ? আমি এই দেখো, আরে এত লজ্জা পাওয়ার কি আছে? হ্যাঁ, লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে হয়, এই তিনটে জিনিস থাকতে হয়। আমরা তো জীবনে কোনোদিন উন্নতি করতে পারবে না। কিন্তু স্যার। আরে কোনো কিন্তু নাই বিবাস। শোনো বিবাস,
আমি ঠিক করেছি যে আমার বোন মিলিকে আমি জীবন সঙ্গী হিসেবে তোমার হাতেই তুলে দেব। আমি ভাবতে পারছি না। কি আমার কথা শুনে মনে হচ্ছে যে আমি মানুষটা ভীষণ খারাপ? না না স্যার, আপনি খারাপ হতে যাবেন কেন? আপনি অনেক অনেক বড় মানুষ হিসেবে আপনার তুলনা হয় না স্যার। তিন দিন আপনার পায়ে আরে 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 কি করছো আমরা? তুমি শুধু মন দিয়ে কাজ করে যাও। তোমার সুভাষ শুভের সমস্ত দায়িত্ব আমার। আপনি নিশ্চিন্তে থাকুন স্যার, এই অধমের প্রতি আপনার অশেষ কৃপা স্যার। তবে বলুন স্যার। তোমার উপর আমি সম্পূর্ণ বিশ্বাস রেখেই বলছি, খুব সাবধানে কাজ করো। আবার ওই জাল বেবি ভূতের কারবারের কথা পুলিশ যেন ঘোরা করেও জানতে না পারে। আপনি নিশ্চিন্তে থাকুন স্যার, নকলকে আসল বলে চালানোর শিক্ষা তো আমি আপনার কাছ থেকেই পেয়েছি। তাই পুলিশ কেন, পুলিশের বাবাও কিছু করতে পারবে না। চলি স্যার। বাই। ব্রিলিয়ান্ট ছেলে, আজ আমার হাতের খেলার পুতুল। আমি যেমন নাচাবো তেমনি নাচবে। দুঃখ শুধু একটাই যে আমার ভাইটা তোমার কাজে আমি খুশি হয়েছি বাবা, ভীষণ খুশি হয়েছি। মাস্টারমশাই, কেউ 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 ওই লোকগুলোর মধ্যে কেউ না, কেউ অপরের কেড়ে খেয়ে আনন্দ পায়, আবার কেউ নিজেকে বিলিয়ে দিয়ে আনন্দ পায়। তুমি তুমি সংসারের সুখের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছো বাবা। এই এই মহান কাজ সারা জীবন তোমাকে মহান করে রাখবে বাবা। আমি তো তেমন কিছু করিনি মাস্টার মশাই, শুধু উপেক্ষিত পল্লীর বুক থেকে আশঙ্কার অন্ধকার দূর করে শিক্ষার আলোয় মানুষকে আমি সচেতন করে তুলতে চাই। বলো বলো বাবা, বলো ভালো বলো। ও কি শান্তি। মাস্টার মশাই, এখন তুমি জানো না, এমন একটা শব্দকে আমি বুকে জড়িয়ে ধরে না 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 না, আমি তোর কথা ভাববো না। আমি তোর কথা ভাবলেই আমার সারা শরীরটা কেমন কেমন ঘৃণায় রিদি করে ওঠে। আমি একটা বেঈমানের জন্মদাতা পিতা। এই লজ্জা, এই গ্লানি থেকে আমার যে মুক্তি নেই গো, মুক্তি নেই। আমিও ভাবতে পারি না মাস্টার মশাই, ওই বিমলদা আপনার ছেলে হয়ে রাহু, ওই রাহু তাকে গ্রাস করেছে বাবা। দেখো সে আমাকে চিনবে না এই ভারত মাতাকে। জানো আমি না বাবা হয়ে তাকে হাত জোর করে অনুরোধ করেছিলাম, জানো, কিন্তু সে আমার কথা শুনে কি বললো জানো, আমি এদেশে থেকে সেটার উজ্জ্বল কেরিয়ার নষ্ট করতে পারবে না। তার কথা শুনে আমি চমকে উঠেছিলাম, জানো, সে কিনা আমার ছেলে হয়ে এরকম কথা বলতে পারে। এই ছিল আমার স্বপ্নেরও অতীত। মাস্টার মশাই, ঠিক তার শিক্ষায়, সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে ঠিক কথায়, কিন্তু মানুষ হতে পারেনি। অথচ ভারতবর্ষের এই দুর্দিনে তোমার মতো সন্তানের বড্ড প্রয়োজন বাবা। মাস্টার মশাই, কাঁদছে এই ভারত মাতা, আজকে টুকরে টুকরে কাঁদছে। আমি না স্পষ্ট শুনতে পাচ্ছি, জানো, এই ভারত মায়ের কান্না। মাস্টার মশাই, ভারত মাতার সুযোগ্য সন্তানেরা তোমাকে ভালোবাসে না, তোমার খুব কষ্ট হচ্ছে। অনেক বেলা হয়ে গেছে। আচ্ছা, স্কুলে যে কবিতাটা আমি তোমাকে বারবার শোনাতাম, তোর মনে আছে বাবা? হ্যাঁ মাস্টার মশাই, আমার মনে আছে। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই মনে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ভয় নাই তার ভয় নাই। দুলিতেছে তরি
জল, ভুলিতেছে মাঝি পথ, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছো চোয়ান, হও আগুয়ান, ঢাকিছে ভবিষ্যৎ, এ তুফান পারি, দিতে হবে পারি, নিতে হবে তরি। মাস্টার মশাই, আমার সাথে তরি আজ তলিয়ে গেছে বাবা, কিন্তু কিন্তু তুমি আছো। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ তুমি আছো। তুমি হবে আমার স্বপ্ন বাগানে ফুটে ওঠা স্নিগ্ধ একটা ফুল। কি শান্তি, কি শান্তি। এই ঈশ্বর, আমি মাস্টার মশাইয়ের স্বপ্নকে যেন সার্থক করে তুলতে পারি, লোক আমাকে যেন কোনোদিন অমানুষে পরিণত না করে, আমি যেন কোনোদিন ভুলে না যাই আমি তোমারই সৃষ্টি মানুষ। মানুষ আমার কিছুই করতে পারবে না। আমার ছুটের কারবার যেমন চলছিল তেমনি চলবে। এই কল্যাণ আছে না, ও কল্যাণ বাবাজি, শোনো শোনো শোনো। আমাকে ডাকছেন কেন বাবু? হ্যাঁ, ইয়ে মানে তোমার সঙ্গে আমার একটা দরকারি কথা ছিল বাবাজি। হ্যাঁ বলুন। তোমার মুখ চোখ কিরম শুকনো শুকনো দেখাচ্ছে, তোমার শরীর খারাপ নাকি বাবাজি? না মানে আহারে, তোমার জন্য আমার খুব দুঃখ হয়। চাকরি বাকরি তার পেলে না, তার উপরে বোনটা ঘাড়িয়ে চেপে বসে আছে। কাকা বাবু, বললে কথা দোষ হবে, বিবাহ এইভাবে বেইমানি করবে। আমরা তো সবাই জানতাম বিবাহের সঙ্গে শিখা মায়ের বিয়ে হবে। ওসব কথা থাক কাকা বাবু। শোনো বাবাজি, শিখা মায়ের জন্য আর তোমাকে চিন্তা করতে হবে না। আমি তার একটা উপযুক্ত পাত্র জোগাড় করেছি। সত্যি বলছেন? সত্যি মানে একেবারে নির্বিচার সত্যি। আহারে, ছেলে তো নয়, একেবারে ময়ূর ছড়া কার্তিক। শিখা মায়ের সঙ্গে খুব মানাবে। ছেলেটি কে, কোথায় বাড়ি তার? বলবো, সব বলবো। ওই যে শ্রীপুরের ভবেশ চৌধুরীর একমাত্র ছেলে কমল চৌধুরী। থাক, আপনাকে বলতে হবে না, আমি সব বুঝে ফেলেছি। ছেলেটাকে তুমি চেনো নাকি বাবাজি? চিনি মানে খুব ভালো করে চিনি। তার মতো মাতাল দুশ্চরিত্র লম্পট এ অঞ্চলে আর নেই। কি বলছো বাবাজি? আমি ঠিকই বলছি। আপনি ভাবলেন কি করে তার মতো একটা জানোয়ারের হাতে আমি আমার বোনকে তুলে দেবো? বললে কথা দোষ হবে। ওই রকম বড় লোকের ছেলে একটু আধটু দোষ তো থাকতেই পারে, পরে সব ঠিক হয়ে যাবে। আপনার কথা শুনে মনে হচ্ছে আমার বোন আপনার ঘরে চেপে বসে আছে, তাই তাকে ঘাট থেকে না নামানো অব্দি আপনার কোনো শান্তি নেই। বললে কথা দোষ হবে। আমি তোমার ভালোর জন্যই বলছিলাম বাবাজি। তাছাড়া টাকা পয়সা দিয়ে বিয়ে দেওয়ার সামর্থ্য তো তোমার নেই বাবাজি। কাকা বাবু, আপনি কি পারতেন আপনার যদি একটা মেয়ে থাকতো তাকে তার মতো একটা জানোয়ারের হাতে তুলে দিতে? বলুন, আপনি কি পারতেন? হ্যাঁ, আলাবাদ পারতাম। এরকম একটা সুবর্ণ সুযোগ আমি কোনোদিনই হাতছাড়া করতাম না। আপনার মতো তাছাড়া এই গাঁটের করি খরচ করে বিয়ে দিতে হতো না। আপনার মতো মানুষের পক্ষে এটা সম্ভব, কারণ আপনি চেনেন শুধু টাকা। কিন্তু জেনে রাখুন, আমি গরিব হলেও আমার বোনকে আমি কান্নার সাগরে নিমজ্জিত করে সুখের কাছে হাসতে চাই না। এখনো ভালো করে ভেবে দেখো বাবাজি। ভাবার হয়ে গেছে। আমি আমার বোনকে যোগ্য পাত্রের হাতেই সম্প্রদান করব, কারণ আমি রিক্ত নিঃস্ব অসহায় হলেও আমার মাথার উপর রয়েছে বাবা মায়ের অশেষ আশীর্বাদ। হলো না, হলো না, হলো না, আমার আশা আর পূর্ণ হলো না। যদি এই অঘটনটা একবার ঘটিয়ে দিতে পারতাম, বেশ কিছু মাল এই কোচোটে ঢুকতো। সবই আমার কপাল, সবই আমার কপাল। ও কি ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার আমি। চুরি না করে
দিন আমাকে হাজত বাস করতে হলো। কিন্তু কেন কেন আমাকে এত বড় শাস্তি ভোগ করতে হলো? সত্যি তো আমি চুরি করিনি, কিন্তু ওই লোকটা কে? কেন এবার আমাকে এত বড় টাকা দিয়ে জামিনে ছাড়িয়ে নিয়ে এলো? কি তার পরিচয়? আমি একটা সমাজ পরিত্যক্ত মানুষ। আপনি সুর হারা পাখি দেখেছো? সুর হারিয়ে উদাস দৃষ্টিতে ওই আকাশের পানে তাকিয়ে থাকে। তার মনে আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন কিছুই থাকে না, থাকে শুধু যন্ত্রণা, এক রাজ যন্ত্রণা। আমি বুঝতে পারছি না। পারবে ব্রাদার, পারবে। সময় হলেই সব বুঝতে পারবে। সময়ের ঘড়িটা থেমে থাকে না গো। কারো সুখ দুঃখের হিসেব সে রাখে না, সে তার আপন খেয়ালে নিজের নিয়মে বেজেই চলে টিকটিক করে। সে আপনি ঠিকই বলেছেন, সময় মানুষকে বদলে দেয় এই সমাজ সংসারের চেহারা। আবার এমনকি অতি বড় আপন যখন দূরে চলে যায় তখন মানুষের দুঃখের অন্ত থাকে। কতদূর লেখাপড়া শিখেছো? এমএ পাস করে বুঝেছি, বেকারত্বের খাতা থেকে তোমার নাম দিয়ে পুরো বাদ যায়নি, তাই না? ঠিক তাই। তাই কিন্তু তুমি বাধ্য হয়ে স্টেশনের লুটেগিরির কাজ করছো। ঠিক তাই। কিন্তু বুঝে ওঠার আগে ওরা আমাকে ছাড়ে ধরে নিয়ে গেল। কিন্তু তোমার ব্যাগে যে টাকা, আমি বিশ্বাস করুন, ওই ব্যাগে যে টাকা ছিল তা আমি জানতাম না। আমি সহজ সরল বিশ্বাসে ব্যাগটা মাথায় তুলে নিয়েছি। আর তারপরের ঘটনা আমার অজানা নয়। আচ্ছা, একটা সত্যি কথা বলবে? বলো। আপনি তোমাকে চেনেন না, জানেন না, কিন্তু এতগুলো টাকা দিয়ে কেন আমাকে ছাড়ালেন? পৃথিবীর রঙ্গমঞ্চে নিত্য নতুন কত ঘটনাই না প্রত্যেকদিন ঘটে চলেছে। যা, এখন কি করবে বলে বলছে? এখন আমি বাড়ি যাবো, আমার দাদার কাছে যাবো। দাদার জন্য আমার ভীষণ মন কেমন করেছে। তোমার দাদাকে কিন্তু শ্রদ্ধা করো, তাই না? হ্যাঁ, দাদা একদম দেবতুল্য মানুষ। জানেন আমাদের একটা ছোট ভাই ছিল, চাকরি পাওয়ার পরে সে আমাদের সঙ্গে সমস্ত দাদা যেমন ভীষণ একা, বড় অসহায়। আমি ছাড়া দাদার যার কেউ নেই। কিন্তু বাড়ি ফিরে গিয়েও তুমি শান্তিতে থাকতে পারবে না। কেন? পুলিশের খাতায় তোমার নাম যখন একবার উঠেছে, পুলিশ তোমাকে এত সহজে রেহাই দেবে না। কারণ এই অকারণে তোমার জীবন করে অতিষ্ঠ করে তুলবে। কিন্তু আমি তো চুরি করিনি। জীবন সম্পর্কে তোমার অভিজ্ঞতা কম বলেই তুমি একথা বলছো। আমাদের এই স্বাধীন দেশের পুলিশকে তুমি চেনো না, জানো না ওদের আসল রূপ। আমাদের এই স্বাধীন দেশের পুলিশেরা একটাই জাতীয় কর্তব্য, এই সাধারণ মানুষগুলোকে ভাইরালি করা। তুমি এক কাজ করে টাকাগুলো তুমি রাখো তোমার কাছে। টাকা কদিন বাড়িতে নেই, তোমার দাদা হয়তো লাখিয়ে রয়েছে। এই টাকা দিয়ে তুমি কিছু খাবার কিনে নিয়ে যাও, তাই না? তুমি টাকাগুলো ধরো। আপনার এই উদারতার কথা আমি কোনদিন ভুলবো না দাদা। দাদা, হ্যাঁ হ্যাঁ, আপনি আমার কুড়ি পাওয়া দাদা। ওরে মূর্খ দাদা বলে যখন দেখেছিস, তখন আবার রাত্রি কেন রে? পারছিস না তুমি বলতে? পারছিস না আমার এই ব্যথা ভরা বুকে ছাপিয়ে পড়ে ভালোবাসার কোলের দিতে? দাদা আয়, একটি বার তুই আমার বুকে আয় ভাই। দাদা, আমি বড় অভাগারে। এই পৃথিবীতে আমার নিজের বলে কেউ নেই। তাই তোর মুখের ওই মিষ্টি মধুর দাদার ডাক আমাকে পাগল করে দিয়েছে রে। দাদা পাগল করে দিয়েছে। বল, তুই বল হতভাগা, বল তুই কোনোদিন আমাকে ভুলে যাবি না? বল। দাদা না, আমি তোকে বুঝতে পারবো না। তুই বিশ্বাস কর ভাই, এই সমাজ আমার গায়ে সমাজ বিরোধী তকমা এনে দিলেও আমার মন থেকে এখনো স্নেহ ভালোবাসা দাদা মুছে যায়নি রে। তুই যেন আমাকে কোনোদিনও ঘৃণা করিস না ভাই। আর এই হতভাগ্যের মৃত্যু সংবাদ পাওয়ার পর এই স্বার্থপর দুনিয়াতে অন্তত তুই এক ফোঁটা চোখের জল, এক ফোঁটা চোখের জল। মানুষ দূরে থাকলেই পর, তার কাছে এলে আপন। আমার অতি বড় আপন জন যখন দূরে সরে যায়, তখন মানুষের দুঃখের অন্ত থাকে না। আর আমি এক মুহূর্ত দেরি করবো না, আমি আমার দাদার কাছে যাই। দাদা, আমি আসছি। আমি আর কাউকে বিশ্বাস করব না। যে বিশ্বাসের মাটিতে আমি ভর করে দাঁড়িয়েছিলাম, সেই বিশ্বাসের মাটি যে এইভাবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, কি ছিল আমার ধারণার অতীত। জীবনে আমি কোনোদিন মিথ্যা বলিনি। সত্যকে বুকে আঁকড়ে ধরে আমার
আর অথচ আজ আমাকে শুনতে হলো আমার শিক্ষিত এমএ পাস ভাই চোর। ও ভগবান, এই শোনার আগে আমার মৃত্যু হলে আমি চরম শান্তি পেতাম। আমার ভাই চোর, এই গৃহীত চোর শব্দটা আমার মুখটাকে চৌচির করে দিচ্ছে। আমি শান্তি পাচ্ছি না কিছুতে। আমি তোমার জন্য খাবার কিনেছি কি দাদা? আমি তোমাদের বাড়িতে ছিলাম না বলে তুমি খুব মন খারাপ করছিল, তাই না? কি হচ্ছে দাদা? ও তুমি ওইদিকে তাকিয়ে আছে কেন? তুমি আমার সাথে কথা বলো না? কে কে তোর দাদা? না না, আমি তোর দাদা নই। ও বুঝেছি। আরে তোমাকে আমি বলিনি বলি তোমার রাগ হচ্ছে, তাই না? আরে তোমাকে যে কত পারবো তাও আমার ছিল না। এখনো মিথ্যা দিয়ে সত্যকে ঢাকতে চাইছিস? মিথ্যা? ভেবেছিস আমি কিছু জানি না? আমি সব জানি, সব শুনেছি। তুমি কি শুনেছো দাদা? এই কদিন তুই কোথায় ছিলি? কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? আমার কথার জবাব দে। দাদা তুমি বিশ্বাস করো, জানি তুই পারবি না, আমার কথার উত্তর দিতে তুই পারবি না। তবে তুইও জেনে রাখ, আমি চিরজীবন মিথ্যাকে মনে প্রাণে ঘৃণা করে এসেছি, আর আজও ঘৃণাই করি। একটু আগে পুলিশ এসেছিল খোঁজ করতে। সে কি পুলিশ? কি হলো? অমন চমকে উঠলি কেন? না মানে আমি ভাবতে পারছি না। আমিও ভাবতে পারছি না। ব্যথায় বুকটা পেটে আমার চৌচির হয়ে যাচ্ছে। তোর শিক্ষা দীক্ষা আদর্শকে জলাঞ্জলি দিয়ে শেষে কিনা ও তুই একটিবার আমার কথাটাও ভাবলি না। তবে তুই শুনে রাখ, আমি না খেতে পেয়ে মরবো, তবু তোর ওই পাপের পয়সায় আমি পেট ভরাবো না। খবরদার খবরদার, তুই আমাকে দাদা বলে রাখবি না। তোর মতো চোর গুন্ডা বদমাইশের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আজ থেকে জানবি তোর দাদা মারা গেছে। আমি সহ্য করতে পারছি না দাদা। চোখের জল ফেলে তুই আমার মন ভেজাতে পারবি না রে কোলাঙ্গার। তুই বেরিয়ে যা, আমার চোখের সামনে থেকে তুই বেরিয়ে যা। তোকে আর আমি সহ্য করতে পারছি না। তুমি আমাকে ভুল করছো না দাদা। আমি চুরি করিনি, আমি চুরি করতে পারি না দাদা। এই নাও দাদা, আমি তোমার জন্য খাবার কিনে দিচ্ছি দাদা। আমি বিবেকহীন জানোয়ার হলে তোর ওই খাবার খেতাম, কিন্তু আমি তো মানুষ, তাই তোর ওই পাপের টাকায় কেনা খাবার আমি খাবো না রে কুলাঙ্গার, খাবো না। এখনো তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস? তোর লজ্জা বলে কিছু নেই? তুই কি চাস তোর চোখের সামনে আমি আত্মহত্যা করে আমার এই জীবন যন্ত্রণা থেকে অব্যাহতি পাই? বল। না দাদা না, তোমার দেওয়ার শাস্তি আমি মাথায় নিয়ে চলে যাবো। দুঃখ শুধু একটাই, আমি তোমাকে বোঝাতে পারবো না দাদা। আমি কোনো অপরাধ করিনি। যাবার সময় তোমার পায়ের দুটো একটু মাথায় দাও দাদা। খবরদার, তুই আমাকে স্পর্শ করবি না রে কুলাঙ্গার। ও ভগবান, না ভগবান নেই। আর ভগবান যদি সত্যি থাকতো
সারা আমি দাদার ভালোবাসা থেকে বঞ্চিত আমি তোমার সে মানুষ হয়েছি দাদা, তোমাকে ছেড়ে তোমার ভালোবাসাকে হারিয়ে এবার আমি কি নিয়ে থাকবো দাদা, কাকে নিয়ে বাঁচবো দাদা, বলে দাও, তুমি আমাকে বলে দাও। বলতে পারবো না, আমি কিছুই বলতে পারবো না। এই হতভাগ্যের মুখের দিকে তাকিয়ে তোমার কথা বলতে ঘৃণা হচ্ছে না? হ্যাঁ সত্যি তুমি একটা হতভাগ্য, সব পেয়েও আজ আমাকে সব হারাতে হলো কেন? আমার সময় তোকে একটা কথা বলে যায় দাদা, এই কোরআনের কথা মনে করে তুমি কোনদিন চোখে জল ফেলো না দাদা। আমি সারা জীবন তোমায় আমি দুঃখ দিয়ে গেলাম, আমি তোমাকে সুখী করতে পারলাম না দাদা, সুখী করতে পারলাম না। আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। ঈশ্বর, আমি তোমার কাছে নিজের জন্য কোনোদিন কিছু চাইনি, আজ আমি তোমার কাছে হাত পেতে ভিক্ষা চাইছি। ঠাকুর, তুমি আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও ভগবান, মৃত্যু দাও। ভালোবাসা করে ভালোবাসা করে বিমান, বাড়িতে আছো নাকি বিমান? চাপ বাবা, কোনো সারা শব্দ যে পাচ্ছি না, তবে মনটা আমাকে দেখে সরতে বলো নাকি? বললে কথা দোষ হবে, আজ আর আমি কোনো কথাই শুনবো না। টাকা দিলে ভালো, মানে বাড়ি চলে তো পকেটে আছে। আমার সাফ কথা, হয় টাকা দাও নয় বাড়ি ছেড়ে দাও। তো দাও বাবাজি, আর এক মুহূর্ত দাঁড়াবার টাইম নাই, টাকা দাও টাকা। টাকা বলি তুমি যে একেবারে আকাশ থেকে পড়লে হে, নিজেকে তো ধর্মপুত্র যুধিষ্ঠির ভাবো, তবে আমার এই টাকার বেলায় এত ঘোরাচ্ছ কেন বাবু? টাকা দেওয়ার ক্ষমতা আছে আমার নেই কাকা বাবু। সাত কাণ্ড রামায়ণ করে শেষে সীতারামের মাসি কাকা বাবু, বলি আমার হকের টাকা পেয়েছো নাকি? তারাবো আজই বাড়ি থেকে তাড়িয়ে বাড়ি দখল নেবো। আপনাকে জানাতে হবে না কাকা বাবু, আমি নিজে এ বাড়ি ছেড়ে দেব। সত্যি বলছো বাবাজি? আমি মিথ্যা বলি না কাকা বাবু। তা অবশ্য ঠিক, এই জন্যই তোমাকে আমার ভীষণ ভালো লাগে। নাও, তুমি টাকা দিতে পারবে না জেনে আমি কাগজপত্র সব রেডি করে এনেছি। তুমি এইখানটা একটা টিপ টিপ ছাপ দিয়ে দাও বাবাজি। কাকা বাবু, হরি হে রাধা মাধব, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আমার কতদিনের ইচ্ছা পূর্ণ হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কাকা বাবু, বলছিলাম কি বাবাজি, আজই তাহলে তুমি কাকা বাবু, আমি আমি এখনই এই বাড়ি ছেড়ে চলে যাব। পথকেই যখন আশ্রয় করে নিতে হবে, তখন আর বৃথা মায়া বাড়িয়ে লাভ কি? কোনো আত্ম
আত্মীয় স্বজনেরা বাড়ি বাবু, আমার দুর্ভাগ্যের বোঝা আমি নিজেই বয়ে বেড়াবো, তার ভাগ আমি কাউকেই দেব না। বললে কথা দোষ হবে, তোমার জন্য আমার খুব দুঃখ হয় বাবাজি। ভগবান যখন আমার কাঙাল সাজিয়েছেন, তখন আপনি আর দুঃখ করে কি করবেন কাকা বাবু? তাহলে তুমি তো আমার বল নও বাবাজি। এই সংসারে কে আপন কে পর, এই সত্যটাই যে আজ আমার জানা হলো না কাকা বাবু। আমি এমন একজন হতভাগ্য, আমার 7 পুরুষের পবিত্র ভিটেটুকু আমি রক্ষা করতে পারলাম না। তুমি মন খারাপ করো না বাবাজি, যেতে যখন তোমাকে হবে তখন আর দেরি না করে। না না, আর আমি দেরি করবো না কাকা বাবু, আমার শুধু একটু সময় দিন। আমি একবার ভালো করে এই বাড়িটা দেখে নি। এই বাড়ির চারিদিকে ছড়িয়ে আছে আমার মা বাবার স্মৃতিচিহ্ন। আর তো কোনোদিন এই বাড়িতে আমার ফেরা হবে না। বেশ, আমি তবে আছি, তুমি থাকো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে। ওই সেই তুলসী তলা, যেখানে আমার মা সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালাতেন, আর আমি ছুটে আমি মায়ের কোলে উঠতে গেলে মা বলতো, এখন দুষ্টুমি করিস না রে খোকা, এখন এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় বাবা আমাদের বসে রামায়ণ পড়ে শোনাতেন। ও সেই সব সুখ স্মৃতি আজ কে বাবা, তুমি আমার দিকে কটাক্ষ দৃষ্টিতে তাকিয়ে আছো। তোমার এই হতভাগ্য ছেলে তোমার 7 পুরুষের ভিটেটুকু রক্ষা করতে পারেনি। কি বলছো? হ্যাঁ, তোমার এই অক্ষম অপদার্থ অকর্মণ্য ছেলেকে তুমি অভিশাপ দাও ভগবান, তুমি অভিশাপ দাও, অভিশাপ দাও। রঙে রঙে ছবি মুছে যা দিনগুলি আমায় যে পিছু স্মৃতি যেন এত করে এগিয়ে যাওয়ার পর আর কাজ কোনোভাবে বন্ধ রাখা সম্ভব নয়। কিন্তু স্যার, তুমি কি বলবে সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি, কিন্তু জেনে রাখো কাজ কিন্তু কোনো মতেই যেন বন্ধ না থাকে। তবু কিছুদিন কাজ বন্ধ থাকলে? বিভাস, পুলিশের কাজ পুলিশ করবে, তোমার মতো বুদ্ধিমান ছেলের মুখে তো এই কথা মানায় না। আর তাছাড়া কোনো কাজের মধ্যে চ্যালেঞ্জ না থাকলে আনন্দ কোথায়? কি হলো, তুমি খুব ভয় পেয়ে গেছো মনে হচ্ছে। ভয়? না না, আমি কেন ভয় পেতে যাবো স্যার? আপনি যখন আমার মাথার উপরে আছেন তখন আমি কোনো কিছুকে গ্রাহ্য করি না। স্যার, আমার প্রতি তুমি বিশ্বাস রেখো বিভাস, তুমি কোনোদিনই ঠকবে না। আপনি অনুমতি দিলে মিলিকে নিয়ে আমি একটু। ও আচ্ছা, বেড়াতে যাবে তাই তো? আমি ব্রাহ্মণীদের বলার কি আছে, মিলি তোমার ভাবি স্ত্রী, ঠিক আছে তুমি যাও না, যাও। তাহলে আমি এখন আসি স্যার। হ্যাঁ, কিন্তু আজে যেন কোন রকম ভুল না হয় বিভাস, কথাটা মনে রাখো। ভুল হবে না স্যার, অনেক স্বপ্ন আমার এই বুকটায় আঁকা আছে, তাই কর্মকে ভুলে আমি আমার নিজের স্বপ্নের অবনতি ঘটাতে পারি না স্যার, কিছু নেই না। আজ আমার নিজেকে নিজেই অভিনন্দন জানিয়ে বলতে ইচ্ছে করছে, সাব্বাস সাব্বাস লতিফ চৌধুরী, তোমার নিজের কোনো তুলনা হয় নাই জগতে।
তোমার তুলনা হয় না দাদা, তোমার তুলনা তুমি শুধু নিজেই। তুমি নিজেকে আর কত নিচে নামাবে দাদা? অনেক হয়েছে, এবার এবার তুমি শান্ত হও। মনুষ্যত্বের অবহেলা মনে করে তুমি যে মস্ত বড় ভুল করেছো, এবার সেই মহা ভুলের সংশোধন করে তুমি মানুষের পরিচয় দাও দাদা। আরে আমি তো মানুষই আছি রে, আমি তো মানুষই আছি, সত্যিকারের মানুষ। আরে আমার মধ্যে বিন্দু মাত্র তো ভেজাল নেই। এখনো তুমি এ কথা বলতে পারছো দাদা? আরে কেন পারবো না? আর আর বলছি শোন, আমার জীবনে শুধুই জোয়ার ভাটা বলে কিছু নেই। তাই আমার জীবন নিয়ে ভেবে অস্থির না হয়ে তুই তো নিজের জীবনটাকে নিয়ে পাও। তোমার এই অহংকারই তোমার পতনের কারণ হবে দাদা। আজ আজ তোমার জন্য, হ্যাঁ হ্যাঁ, আজ তোমার জন্য আমি মানুষের সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারি না। নিজেকে নিজেকে আমার সবসময় ছোট মনে হয়। বেশ তো, তাহলে যাতে মাথা উঁচু করে বাঁচতে পারিস তার চেষ্টা কর। আমি তোকে ধরে রাখিনি। তার মানে? শোন রঞ্জন, আমি অনেক দিন থেকে তোর অনেক অধ্যক্ষ সহ্য করেছি, কিন্তু আর নয়। সুতরাং আজ আমি তোকে শেষ কথা বলে রাখছি, আমারই খেয়ে তুই আমার সঙ্গে শত্রুতা করবি, এটা আমি কিছুতেই মেনে নেব না। কি বললে? বললাম এই যে তুই সাবালক হয়ে পুরোপুরি এখনো নাবালক হয়েই আছিস। আমার দয়ার উপরই তোর নিজের সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ নির্ভর করছে। তুই নিশ্চয়ই অস্বীকার করতে পারবি না যে বিষয় সম্পত্তি বলতে আমাদের কিছুই ছিল না, ছিল শুধুমাত্র ওই পৈতৃক বাড়িটা। তাই এই বিষয় সম্পত্তি যা কিছু করেছি সব আমি আমার নিজের যোগ্যতায়। তাই আমার অনুগ্রহ নিয়ে বেঁচে থাকতে হলে তোকে আমার কথা মতোই চলতে হবে, আর অন্যথায় তোকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এটা আমার শেষ কথা বলে গেলাম। এমন করে তো আমি কোনোদিন ভাবিনি। না না, আসল সত্য যখন প্রকাশ হয়ে গেছে তখন তখন আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। চলে যাব, এই পাপের প্রাসাদ ছেড়ে আমি চলে যাব। আরে যাবে ছোট খোকা? জানি না, কিন্তু কিন্তু যেতে আমাকে হবে। কি বলছো ছোট খোকা? বাড়ি ছেড়ে তুমি? বাড়ি বাড়ি আমার নেই অনাথ কাকা। আমি মিথ্যে এতদিন কেন কেন আমি এই পাপ পুরিতে থাকলাম? কেন কেন আমি এই পাপের অন্নে পেট ভরালাম? কেন কেন কেন? শান্ত হও ছোট খোকা, তুমি শান্ত হও। পারছি না শান্ত হতে আমি কিছুতেই পারছি না। কি তোমার গাছে ঝরে পুড়ে যাচ্ছে? ও কিছু নয়, এমন জ্বর আমার মাঝে মধ্যে আসে। তুমি আমাকে আগে কেন? চলো ডাক্তারখানে চলো। না ডাক্তারখানায় নয় অনাথ কাকা, ডাক্তারখানায় নয়। আমি তোমার দুটি পায়ে পড়ি, আমাকে তুমি এ বাড়ি থেকে নিয়ে চলো অনাথ কাকা, নিয়ে চলো। এই অবস্থায় তোমাকে আমাকে যেতেই হবে। এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না। কি হলো? তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? আমাকে যদি তুমি সত্যি ভালোবেসে থাকো তাহলে তুমি এখান থেকে আমাকে নিয়ে চলো। এই পাপ পুরিতে আমি থাকবো না। তোমার মুখ দিয়ে রক্ত উঠছে ছোট খোকা। ভগবান, আমাকে বেঁচে থাকতে
নিকরে হ্যাঁ তুমি এই করেছো ভালো হুদা, এমনি করে হৃদয়ে মরে প্রান্তর জালো লাট্টু লাট্টু আজ এক সমাজ বিরোধী গুন্ডা, কিন্তু আমার এই অবস্থার জন্য দায়ীকে ওই আত্মসর্বতী সমাজ আমাকে মানুষের পরিচয় নিয়ে বাঁচতে দেয়নি। গরিব বলে সবাই আমাকে ঘৃণায় দূরে সরিয়ে রেখেছে। এমনকি ঘৃণার দায়ে বাবা আত্মহত্যা করার পরেও পাওনাদারেরা আমাকে রেহাই দেয়নি। অথচ সেদিন সামান্য একটু সহানুভূতি পেলে আজকে আমার জীবনের এই করুণ পরিণতি হতো না। আমাকে সমাজ বিরোধী আখ্যায় দূষিত হয়ে এই অন্ধকার আজ বিচরণ করতে হতো না। অন্ধকার অন্ধকার অন্ধকার, চারিদিকে শুধুই অন্ধকার। তাই আমার ভাবা করে টুকরোগুলোকে একটা একটা করে সাজিয়ে আমি শেষ সিদ্ধান্ত নিয়েছি যে লড়াইয়ের ময়দান থেকে আমি সরে যাব না। আমি দেখতে চাই নরক সে কোথায়, কত দূর। হ্যাঁ ঠিকই বলছি, আমার এই পৃথিবীতে একমাত্র আপনজন ছিল আমার দাদা, আর সেই দাদার ছেলে থেকে যখন আমি বঞ্চিত হয়েছি তখন এই তুচ্ছ জীবনের প্রতি আমার কোনো মমতা নেই। কি বলছিস তুই বিকাশ? এতদিন চেয়েছে আমি পাইনি, এবার তো আমি জোর করে ছিনিয়ে নেবো। টাকা চাই টাকা, মুঠো মুঠো টাকা। ওরে তোর চোখে মুখে আমি কিসের ছবি দেখছি ভাই? ওরে না, তুই আমার কথা শোন, যেভাবে অভিমান করে নিজেকে শেষ করে দিস না ভাই। শেষ করে রাজি হয়ে গেছি দাদা। তখন আমার এমএ পাস সার্টিফিকেট গুলো নিয়ে রাস্তায় রাস্তায় কুকুরের মতো ঘুরে বেরিয়েছি, কেউ একটা কেরানি চাকরি পর্যন্ত আমাকে দেয়নি। যন্ত্র আমি বুঝি ভাই, তাই বলছি এখান থেকে অন্য কোথাও পাইলেই না। আমি যাবো না। এই সুন্দর সমাজ আমাকে মানুষের পরিচয় বাঁচতে দেয়নি। তাই আমি তৈরি করবো একটা নতুন সমাজ, যে সমাজে হিংসা থাকবে না, দ্বন্দ্ব থাকবে না, থাকবে না ষড়যন্ত্র, থাকবে শুধু মানুষের প্রতি মানুষের ভালোবাসা, ভালোবাসা। আর আমার এই নতুন সমাজ গঠনে তুমি আমাকে সাহায্য করবে না? করো না, করো না, তুমি বলো। আমি তোর মতো লেখাপড়া জানি না, কিন্তু তোর এই মহৎ কাজে আমি তোকে সাহায্য করবো না। তুই ভাবতে পারলি কি করে বলতো? নাকি বদভাবতে শুধু মুখেই দাদা বলে ডাকিস, অন্তর থেকে এখনো মধ্যে মেনে নিতে পারছিস, তাই না? না দাদা না, ও কথা বলো না। আজ আমি সব হারিয়ে তোমার কাছে এসেছি। আমি জানি এই পৃথিবীতে কেউ ভালোবাসুক না বাসুক, তুমি আমাকে কোনোদিনও চিন্তা করবে না দাদা। ওরে বদভাগা, লেখাপড়া শিখেও তুই এখনো ছেলে মানুষই আছিস। তাই জানিস না, পৃথিবীর পুরো দাদারাই তার ভাইকে ঘৃণা করতে পারে না। তুই আয়, আমার সঙ্গে আয়, আমরা দুজন চলে গেল ঘরকে ফিরিয়ে দিয়ে, ওরা চলে গেল। আমি ওদের কত অনুরোধ করলাম, পরের বাকি 5,000 টাকা আমি পরে শোধ করে দেব। আমার কথা ওরা বিশ্বাস করলো না। আমি ওদের পায়ে ধরে নামলাম, তবু ওদের বাসার হৃদয় একটু বলতো না। ও ভগবান, তুমি এতই নিষ্ঠুর, আমার হতভাগী বোনটাকে তুমি সুখী হতে দিলে না। শেষ হয়ে গেল ভাই, সব শেষ হয়ে গেল। আমার শেষ সম্বল বাস্তু ভিটেটুকু বন্ধক দিয়েও আমি আমার বোনকে পাত্রস্থ করতে পারলাম না। তুমি এভাবে ভেঙে পড়ো না, করলেন না? বিপদের সময় পারছি না ভাই, পারছি না। আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারছি না। ওই হতভাগিনী বোনটা ঘরের দরজা বন্ধ করে টুকরে টুকরে কাঁদছে।
এতগুলো লোকের সাথে যে তাকে চরম অপমানিত কল্যাণদা, আমার এই পরাজিত মুখ আমি কেমন করে দেখাবো ভাই? তুমি অধৈর্য হো না কল্যাণদা, ধৈর্য ধরো, মনকে শক্ত করো। ধৈর্যের বাঁধছে আমার ভেঙে চৌচির হয়ে গেছে ভাই। তাই তো কোনো সান্ত্বনা দিয়েই আমি আমার রূপ বাঁধতে পারছি না। এই লগ্নের মধ্যে যদি আমার বোনকে বিয়ে দিতে না পারি, তাহলে এই সমাজ তাকে বলবে লগ্ন ভ্রষ্টা। এর চেয়ে যদি আমি মরতে পারতাম, আমার এই চরম অক্ষমতার পরিচয় আমি মরে যাবো। মাস্টার মশাই, এই না হলে উপযুক্ত দাদা, কিন্তু আত্মহত্যা যারা করে তা তো ভীরু, তার কাপুরুষ। কিন্তু তুমি কিন্তু নাও বাবা, তাহলে কেন তুমি এইভাবে আত্মহত্যা করতে চাইছো? আপনি জানেন না মাস্টার মশাই, আজ আমি কতখানি অসহায়, এক রাশ যন্ত্রণা বুকে দিয়ে। সে তো দেখতেই পাচ্ছি গো বাবা, একদিকে ওই হতভাগিনী মেয়েটা ঘরের পর্চা বন্ধ করে টুকরে টুকরে কাঁদছে, আর এদিকে তুমি না, এটাই তো সমাধান নয় গো। এটা একটা উপায় তো বের করতেই হবে। কি উপায় করবো বলুন মাস্টার মশাই? এই লগ্নের মধ্যে কোথায় পাত্র পাবো? কে এমন আছে যে আমার হতভাগিনীর বোনটাকে এই লোক লজ্জার হাত থেকে বাঁচাতে পারবে? বলুন, কেউ নেই মাস্টার মশাই। আচ্ছা আমি যদি বলি, তোমার সামনেই সেই ছেলে দাঁড়িয়ে আছে বাবা। মাস্টার মশাই, কি হলো? এই দুঃখের ছেলে যে বাসে থাকে সেই তো আপন মানুষ গো। তাহলে দাও তোমার মানুষের পরিচয় দাও। এই বিপদেই তো মানুষকে চেনা যায় গো, পরিচয় দাও। কিন্তু মাস্টার মশাই, এখনো কিন্তু? তাহলে কি ভাবো তুমিও? না, আসলে আমি ভাবছি। কি ভাবছো বলো? চুপ করে থাকবে না, বলো তুমি কি ভাবছো বলো। আমি ভাবছি আমি বোধহয় শিখার উপযুক্ত নই মাস্টার মশাই। কে বললে ভাই তুমি উপযুক্ত পাত্র নও? আমার শিখা তোমার মতো একজন স্বামী পাবে। আমি তোমার হাত ধরে করছি ভাই, আমার বোনটাকে তুমি তোমার পায়ে ছাই দাও ভাই, পায়ে ছাই দাও। এখন তুমি চুপ করে থাকবে? আমি মত দিলাম মাস্টার মশাই। ঠাকুর, তুমি সত্যি দয়াময়। যাও কল্যাণ, যাও, ফেলুকে ঘরে নিয়ে যাও। আপনিও চলুন মাস্টার মশাই, যাবো, নিশ্চয়ই যাবো। আজকে তোমার দারুণ খুশির দিন তো। আমি হেরে গিয়েও আমার স্বপ্নটা কিন্তু বেঁচে গেছে। আমি কিন্তু আমার নিজেকে হারিয়েও নিজেকে খুঁজে পেয়েছি। আজকে আমি খুব সুখী বাবা, খুব খুশি। আমি লঙ্কা কাণ্ড বাঁধে চালু, ছেলে আমার ফেল না নয়, বিনি পয়সায় বিয়ে হবে। মালচার হরিহরে মুখুজ্জে 50,000 টাকা বড় বন্ধে বলেছিল। চলে গেল, আমার সব চলে গেল। আমি আর বাঁধবো না। কি বেলু সিঁদুরে সিঁদুর করিয়ে দিচ্ছে, আমার গায়ের রক্ত সব শুকিয়ে গেল, আমার 50,000 টাকা একেবারে উড়ে গেল। টাকা কই? উড়ে টাকা তো নাই, সব পক্কা, টাকা কই?
স্বপ্ন যেন বাস্তবে ছোঁয়া না পারে। আমি কি আজে বাজে চিন্তা করছি? আমাকে দেখে বিভাস বড় খুশি হবে। তার বেশি দিনের কথা নয়, আমার এখনো মনে আছে গো। বিভাস চাকরি পাওয়ার পরে আনন্দে ছুটে এসে আমাকে বলেছিল, দাদা দাদা আমি চাকরি পেয়ে গেছি দাদা। সত্যি সত্যি বলছিস ভাই? তুই চাকরি পেয়ে গেছিস? হ্যাঁ হ্যাঁ, চল চল, তুই ঠাকুরের পায়ে প্রণাম করবি। চল। ঠাকুরের পায়ে প্রণাম করার আগে আমার জীবন্ত দেবতার পায়ের ধুলো নিয়ে আমার নিজের জীবনকে ধন্য করতে চাই দাদা। বিকাশ, বাবা মাকে আমার ভালো করে মনে পড়ে না। ছোট থেকে তোমার স্নেহ যত্ন ভালোবাসায় আমি মানুষ হয়েছি, বড় হয়েছি। এই অধমকে তুমি একদিনের জন্য মা বাবার অভাব বুঝতে দাওনি দাদা। তাই আমার কাছে তুমি দেবতা দাদা, শুধুই দেবতা। বিভাগ, আমি সেই বিভাসের কাছে যাব। ওই হতভাগা ছেলেটা আমার উপর রাগ করে থাকতে পারবে না গো। হতভাগা হয়তো এতদিন তার নিজের ভুল ঠিক বুঝতে পেরেছে, তাই আমার সামনে হয়তো লজ্জায় সে দাঁড়াতে পারছে না। আমাকে দেখলে সে ঠিক আমার বুকে ঝাঁপিয়ে পড়বে। ও এইসব কথা ভাবতেও আমার নিজে আনন্দ হচ্ছে। কিন্তু হতভাগা বিকাশটার কথা আমি যতই ভুলে যেতে চাইছি, ততই বেশি করে মনে পড়ে যাচ্ছে। ওর সেই অসহায় করুণ মুখখানা আমি কিছুতেই ভুলতে পারছি না। হতভাগা চাকরি না পেয়ে ভেঙে পড়েছিল। আমাকে সে বলেছিল, বিকাশ, কে কি বিকাশ, তুই এত রাত্রি হয়ে গেল, তুই এখনো ঘুমাসনি রে? ঘুমাবার আসছে না দাদা, কত চেষ্টা তো করলাম, কিন্তু একটা চাকরি। দূর পাগল, এত ভেঙে পড়া কি আছে রে? আমি বলছি চাকরি তুই একদিন নিশ্চয়ই পাবি। না দাদা, চাকরি আমি এই জীবন আর কোনোদিনই পাবো না। আরে ওসব আগে বাজে পাগলের মতো কি বলছিস বলতো? চল, আমি রাত্রে হয়েছে, ঘুমাবি চল। না দাদা, পাগল এখন আমি হইনি, কিন্তু পাগল হতে আমার বেশি দেরি নেই। আমার বুকের ভিতরটা তোলপাড় করছে। মনে হচ্ছে আমি একটা বিরাট বড় ভুল করে ফেলেছি। কোনো কিছু না জেনে বুঝে ওকে আমি হয়তো না আমি আগে বিভাসের কাছে যাবো। তারপর সেই হতভাগাকে আমি ঠিক খুঁজে বের করবই। বিভাস। কণ্ঠ আমার রুদ্ধ আজকে, বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা আমার ভুবন লুপ্ত করেছে দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু চলে, যাহারা তোমার বিষয়েছে বায়ু, নিভায়েছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি পেয়েছ ভালো? কি করছো দাদা? আমি একটু চোখের আড়াল হতে না হতে তুমি বাইরে হয়ে এসেছো। চলো। পথের মানুষ, পথের ধুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। তুমি অমর করে বলো না ছোট খোকা, আমি যে সহ্য করতে পারি না। তুমি কাঁদছো না? না, আমি কাঁদবো কেন? তুমি তো আমার আপন কেউ নও, তাহলে আমি শুধু কাঁদতে যাবো কেন? আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো। আমি ভালোবাসি। আমি সত্যি তোমাকে যদি ভালোবাসতাম, তাহলে আজ আমাকে এতখানি দুঃখ দিতে তুমি পারতে না। কার উপর অভিমান করে তুমি এইভাবে নিজেকে
করে দিচ্ছ ছোট খোকা। আমি ভিক্ষে করে তোমার জন্য ওষুধ কিনে নিয়ে এলাম। সেই ওষুধ তুমি মুখে পর্যন্ত দিলে না। তোমার কষ্ট আমি বুঝি না কাকা, কিন্তু কিন্তু আমার যে ওপারের ডাক এসে গেছে, তাই শত চেষ্টা করেও তুমি আমাকে আর ধরে রাখতে পারবে না। আমাকে যেতেই হবে। বলুন শুনুকা, এই দেহ থেকে প্রাণটা বেরিয়ে না যাওয়া অবধি শান্তি নেই, শান্তি আমি পাবো না। ওই আসছে, মৃত্যুর দেবতা আসছে। এসো এসো হে বন্ধু, আমি তোমাকে আলিঙ্গন করে আমার জীবনের সব জ্বালা চুরিয়ে নিয়ে অন্ধকার অন্ধকার, চারিদিকে শুধুই অন্ধকার। আমি কিছুই দেখতে পাচ্ছি না কাকা, আমি কিছুই দেখতে পাচ্ছি না। তুমি 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 কোথায় অনাথ কাকা, তুমি কোথায়? আমি আর দাঁড়াতে পারছি না। আমার মাথাটা তোমার কোলে নাও নাও অনাথ কাকা, কোলে নাও। এই তো তোমার সামনে আছে। এই তো কে? মা, আমাকে তুমি ডাকছ? কি বলছো? আমার কষ্ট তুমি সহ্য করতে পারছো না? আমি যাচ্ছি যাচ্ছি মা, তোমার কাছেই যাচ্ছি। কি কষ্ট, কি যন্ত্রণা। মা মা, আমাকে তুমি কোলে কোলে তুলে নাও মা। চলে গেল, আমাকে ছেড়ে তুমি চলে গেলে। ভগবান, তুমি কি এতই নিষ্ঠুর? দিরশাদ আমি খুলে মেটাতে চেয়েছিলাম, তুমি কি তাও সহ্য করতে পারলে না ভগবান? আর আমি তোমাকে ডাকবো না, ঠাকুর নেই, ভগবান নেই। আর তা যদি থাকতো, আমার এই ছোট খোকাকে আমার কোল থেকে এইভাবে তুলে দিতে পারতো না। ছোট খোকা, আমি তোমাকে একদিন বলেছিলাম তুমি আমার মুখাগ্নি করবে। তোমার মুখাগ্নি করতে হবে ভগবান। ছোট খোকা, হিংসা বিবাদ ভক্তিতে চিতাতে
পুলিশ আমার পেশাগ্রহ স্পর্শ করতে পারবে না। স্রেফ সুপার ব্রেন থেকে কাজে লাগিয়ে এত সুন্দর বাবা আমি কাজ করেছি যে পুলিশের বাবাও আমাকে সন্দেহ করতে পারবে না। আসল কাগজপত্রগুলো সব আমার আলমারির দখলে, আর পুলিশ যে কাগজপত্রগুলো আটক করেছে সেইগুলোতে সবই বিবাসের সই আছে। বাঁচান বাঁচান স্যার, দয়া করে আপনি আমাকে বাঁচান। আরে বিবাস তুমি? আপনি তো জানেন স্যার, আমি যা কিছু করেছি তা তো আপনার নির্দেশে করেছি। হ্যাঁ, তবে আমি অস্বীকার করি না বিবাস। গ্রেফতারি পরোয়ানা নিয়ে পুলিশ যেভাবে খুঁজে বেড়াচ্ছে, আমি আর কতদিন পালিয়ে বেড়াবো স্যার? আরে পালিয়ে বেড়াতে তোমাকে কি বলেছে? এই তুমি এক কাজ করে বিবাস, তুমি এই পুলিশের ধারা দিয়ে দাও। কি বলছেন কি স্যার আপনি? আমি অনেক ভেবে দেখেছি বিবাস, কিন্তু এছাড়া যে আর কোনো ভাব নেই। তা আমাকে বাঁচানোর জন্য কি আপনার কিছু করণীয় নেই স্যার? অথচ আমি আপনার কথা মতোই। আরে তার জন্য আমি তোমাকে উপযুক্ত পারিশ্রমিক দিয়েছি। তাই বলে না না, আপনি এতখানি হৃদয় হবেন না স্যার। আপনি দয়া করুন স্যার, আপনি আমাকে দয়া করুন। দেখো বিবাস, দেখো, আরে তুমি কি আমাকে একটা বাচ্চা ছেলে নও? হ্যাঁ, আরে তোমার মতো একটা ছেলেকে যদি বাচ্চা দিতে চায়, দেখো সমাজ আমার একটা উজ্জ্বল ভাবমূর্তি আছে, আর তোমার মতো একটা গুন্ডাকে বাঁচাতে গেলে আমার সেই ভাবমূর্তি নষ্ট হবে না। বাহ, চমৎকার! আপনি যথার্থই বলেছেন। আমি তো মহামূর্খ, তাই তো এতদিন চিনতে পারিনি, বুঝতে পারিনি আপনার আসল স্বরূপ। এবার চিনেছে যখন, তখন তাহলে তুমি মানে মানে কেটে পড়ো আর ওই জেলখানাতে যেয়ে থাকো। তবে তুমিও জেনে রাখো শয়তান, এত সহজে তুমি রেহাই পাবে না। আমার সুন্দর জীবনটাকে তুমি যেভাবে তছনছ করে দিয়েছো, হ্যাঁ, পুলিশের কাছে আমি তোমার সমস্ত কুকীর্তি ফাঁস করে দেবো। আরে আরে আরে, তুমি আমাকে ধমকাচ্ছ কি রে? আরে আমি তো তোমাকে ধমকাবো। একটা শুভ সংবাদ আছে বিবাস, বলছি আগামী মাসের 10 তারিখ আমার বোন মিলির শুভ বিবাহ। ভেবেছিলাম এটার সদ্ব্যবহার আমি করব না, কিন্তু আজ দেখছি আমাকে এর সদ্ব্যবহার, না না, হ্যাঁ, সদ্ব্যবহার করতেই হবে রে। আমার উপযুক্ত শাস্তি থেকে হয়েছে। আমার দেবতুল্য দাদার সাথে আমি যেভাবে প্রতারণা, দাদা সবাই জানবে যে এই বিভাস পুলিশের ভয়ে সে নিজেই আত্মহত্যা করেছে। ইয়েস, আত্মহত্যা। না না না, আজ আমি কারো কথা শুনবো না, কোনো বাধা বাঁধবো না। আমি প্রতিশোধ চাই, প্রতিশোধ। আশ্চর্য, তুমি শেষ অবধি পাগল হয়ে গেলি বিকাশ? হ্যাঁ হ্যাঁ, পাগল হয়ে গেছি। রক্তের নেশায় আমি পাগল, রক্ত চাই, রক্ত। বিকাশ, শয়তানের সেরা শয়তান রতিন চৌধুরী ভেবেছিল তার পাপ ব্যবসা কোনোদিন ধরা পড়বে না, কিন্তু সে আমার কাছে সমস্ত ধরা পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, শয়তান রতিন চৌধুরী সেদিন মিথ্যে চোর অপবাদ দিয়ে আমাকে জেলে পাঠিয়ে মনের আনন্দে এসেছিল। আর এরকমই একটা সন্দেহ আমি করেছিলাম, তবে সেই ষড়যন্ত্রের নায়ক যে রতিন চৌধুরী, এটা আমি জানতাম না। খবর নেই শয়তান রতিন চৌধুরী, আমার হাত থেকে তোমার মুক্তি নেই, মুক্তি তুমি পাবে না। হুঁশিয়ার শয়তান কি বাচ্চা। বিকাশ,
তুই আমার কথা শোন বিকাশ। ওরে না না, যতীন চৌধুরী তার অপরাধের শাস্তি কি পাবেই, তাহলে অযথা অযথা কেন তুই এভাবে নিজেকে শেষ করে দিচ্ছিস বিকাশ? তোমরা দেখেছো গো আপনি আমি বিকাশের হতভাগ্য দাদা। দাদা? হ্যাঁ, আমার ছোট ভাই বিভাস আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। দাদা সে কোনোদিনও আমাকে দাদা বলে ডাকবে না। এই পৃথিবীর কোনায় কোনায় তাকে খুঁজে বেড়ালো, আর তার আমি দেখা পাবো না। ভাই, আজ ওই রাস্তার ধারে বিভাসের মৃতদেহ পড়ে থাকতে দেখে আমি চমকে উঠেছিলাম। আমি কত ডাকলাম, ভাই তুই ওঠ, আমার ডাকে সাড়া দিল না। আপনি শান্ত হন দাদা। আমি এমন একজন হতভাগ্য দাদা, যে নিজের হাতে চিতা সাজিয়ে সেই চিতায় আমি আমার ভাইকে তুলে দিলাম। আমি বড় দাদা হয়ে ছোট ভাইয়ের মুখাগ্নি করবো। শান্ত হন দাদা। আমি শান্ত হতে পারছি না দাদা। আমার বুকটা ব্যথায় ফেটে যাচ্ছে। তাই তো বিভাসকে জড়িয়ে ধরে আমি একটু শান্তি পেতে চাই, একটু শান্তি। বিকাশের দাদা আপনি আপনি আমারও দাদা। আপনি আমার সঙ্গে চলুন। বিকাশ, কোথায় আমার বিকাশ? চলো, আমি আপনাকে বিকাশের কাছে নিয়ে যাবো। চলো বিকাশ। এতে ঘোড়া নিয়ে যে ওই দেশের মাঠে যুদ্ধে নেওয়া যায় না, সেটা বিভাস জানত না। আমি আমার সুপার ব্রেনটা কাজে লাগিয়ে এমন ভাবে সব বসেছি যে পুলিশ আমাকে সন্দেহই করতে পারেনি। সুতরাং আমার বিজয় রথ চলছে আর চলবে। তোমার বিজয় রথ চিরতরে বন্ধ করতে এসেছিলে শয়তান। আমাকে তুমি চিনতে পারছো না শয়তান? কিন্তু আমি তো তোমার ঠিক চিনে দিল। তোমার মতো জানোয়ারকে চিন্তা আমার ভুল হয়নি। তোমার তো সাহস কম হয়েছে, সোজা আমার বাড়ির ভেতরে আজ তো আমারই হাত মাত কিনলে শয়তান। সেদিন তুই আমাকে জেলে পাঠিয়ে মনের আনন্দে রেখেছিস, আর আমার হাত থেকে তোর মুক্তি নেই রে শয়তান। আমার হাত থেকে মুক্তি নেই, মুক্তি তুমি পাবে না। তুমি কি আজ মানে কথা বলছো? আমাকে তুমি পিস্তলটা নেই, আমাকে তুমি ক্ষমা করো। মায়া নেই, আছে শুধু প্রতিহিংসা। তোর এই বুকে তোর ছুরিটা বসিয়ে তবে আমি শান্ত হব রে শয়তান। তুই বল শয়তান, বল। রক্ত, শয়তানের তাজা রক্ত, রক্তটা আমি রক্ত চাই। কি ভাই, তোর হাতে রক্ত মাখা ছুরি, তুই খুন করেছিস? হ্যাঁ, আমি খুনি। শয়তানের সেরা শয়তানকে নিজের হাতে আমি খুন করেছি দাদা। তুই কি করলি রে ভাই? দাদা তুই আইনকে নিজের হাতে তুলে নিয়ে ভাই, এনেছেন আইনটা আমাদের জন্য নয় গো দাদা। বিকাশ, শয়তান রশিদ চৌধুরীদের মতো। এর জন্য আমার কোনো অনুতাপ নেই দাদা, কোনো অনুশোচনা নেই। বিকাশ তুই। আমি থানায় যাবো, পুলিশের কাছে অপমানের সমস্ত স্বীকার করবো। তারপর মহামান্য আদালত আমাকে যা শাস্তি দেয়
আমি মাথা পেতে চাই না। এবার আমার কি হবে রে ভাই? কেন না দাদা? বিভাগ যে আমাদের ছেড়ে চলে গেছে, এবার তুই কেন দাদা, কেন না? আমার মতো এই কুড়াঙ্গারের জন্য তুমি তোমার চোখে জল অপচয় করো না দাদা। আর তুই আমার মুখের কথাটাই দেখলি রে ভাই, আমার অন্তরের কথাটা একবারও দেখলি না। আমার এই অভিশপ্ত জীবন আমি আর বয়ে বেড়াতে পারছি না। তাই জেলের শান্তি না ভাই, একটু শান্তি চাই দাদা। হ্যাঁ, আজ থেকে আমার ঠিকানা মায়া মমতা নিয়েছে বিদায়, হিংসার দুয়ারে দিয়েছে নিঠুর নিয়তি শেষে বিধানে আমার ঠিকানা জেলখানা, ঠিকানা জেলখানা, ঠিকানা জেলখানা। আমাদের নাটক এখানেই সমাপ্ত।